আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আমি সৈয়দ ফাহিম আসিফ, এক্সিস মেডিকেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের সেশনটি শুরু করছি। আজকে আমাদের সেশনের মূল বিষয়বস্তু হলো দ্য ব্রেড অ্যান্ড বাটার্স অফ মেডিকেল লাইফ। আজকে আমাদের সাথে আমাদের একজন লেজেন্ডের একজন স্যার আছেন। সাথে আমাদের উপস্থিত আছেন ডক্টর আতিকুল হক মজুমদার স্যার। স্যার, আপনাকে স্বাগতম জানাই আমাদের এক্সিস মেডিকেল পরিবারে। সালামালাইকুম। স্যার, আজকে আহ, আপনার সাথে আমরা যে আলোচনাগুলো করব তার কিছু বিষয়বস্তু হালকা একটু আমরা সংক্ষেপে বলে দিই। ফার্স্ট অফ অল, আমরা চিকিৎসা জীবনে আসল চালিকা শক্তিটা কি এটা আপনার কাছে জানতে চাইবো। আর হচ্ছে একজন তরুণ চিকিৎসকের মানসিক প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, আর একজন চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য আমাদের কিছু দিক নির্দেশনা এবং আমাদের কি অভ্যাসগুলো গড়ে তোলা উচিত আমরা আপনার কাছে সেটাই জানতে চাইবো। তো প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে ব্রেড এন্ড বাটার সম্পর্কে আপনি কিছু যদি বলতেন, আমাদের আজকের বিষয়বস্তুটা সম্পর্কে যদি কিছু বলতেন। আসলে ব্রেড অ্যান্ড বাটার অফ মেডিকেল লাইফ এটার মানেই হচ্ছে যে যেটা কিনা মেডিকেল জীবনের অপরিহার্য অংশ কি কি। তাহলে অপরিহার্য অংশ আসলে আমি যেটা মনে করি যে যেটা আসলে অন্যদের থেকে এই ধারণাটা একটু ভিন্ন রকম হবে। এই জন্য ভিন্ন রকম হবে, আমাদের স্বাভাবিক এক্সপেকটেশন হচ্ছে এরকম যে একজন মেডিকেল শিক্ষার্থী বা ডক্টর তাকে হি অর শি শুড বি ডিফারেন্ট দেন অর্ডিনারি পিপল। আমরা সেই হিপোক্রেটিসের ওথ সম্পর্কে পড়েছি, তাই না? অনেক কিছু আমরা পড়েছি। তো আমরা আমাদের অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে যে আমাদের সামনে একটা আমরা আইডিয়াল বা একটা মডেল চরিত্রকে আমরা ধারণ করি, যেটা আমাদের ছোটবেলা থেকে হয়তো আমাদের বাবা মা শিখিয়েছেন যে তুমি ডাক্তার হবে বা ডাক্তার হলে মানুষের জনসেবা করবে। হ্যাঁ, কিন্তু এখানে প্রবলেম আছে। একটা প্রবলেমটা হচ্ছে এটাই যে আমরা কিন্তু আসলে আমরা কিন্তু তার চাইতে ডিফারেন্ট কিছুই হতে পারবো না। তো যখন আমরা আমাদের সামনে এরকম একটা লক্ষ্য নির্ধারণ করি, যেই লক্ষ্যটা আমি এই মুহূর্তে যা তার চাইতে ডিফারেন্ট, তার চাইতে আরো ইউনিক। হ্যাঁ, তখন আসলে ওইটা আমি আমার নিজের যে সেলফ ওর্থ সেটাকে কম্প্রোমাইজ করছি। অর্থাৎ আমি নিজেকে নিয়ে বা সন্তুষ্ট না বলেই আমি আরো মহামানব হতে চাই। যে আমি একজন ডাক্তার, আমি যেহেতু ডাক্তারিতে ভর্তি হয়েছে, সুতরাং আমাকে সাধারণ মানুষের তুলনায় আরো মহান হতে হবে। তাহলে এই যে আমরা একটা রূপরেখা তৈরি করে ফেলি, এই জিনিসটা আসলে ন্যাচারাল না। কারণ প্রাকৃতিক বিষয়টা হচ্ছে যে আমরা যাই করি না কেন সেটা একটা ছকের মধ্যেই থাকবে। উই ক্যান নট ডু এনিথিং উইদাউট নেচার। অর্থাৎ প্রকৃতির ছন্দের বাইরে আমরা কিছুই করতে পারবো না। ঠিক সেইভাবে উই ক্যান নট নট ডু এনিথিং। আমরা অনেক সময় বলি যে সে কেউ একজন এডিকশনের ভিতরে গেল, আমরা বলি আসলে সে ভুল করেছে, তার হয়তো কোনো পারিপার্শ্বিকতার কারণে সে এটা গিয়েছে, কিন্তু আসলে ওই সময় এটাই ন্যাচারাল ছিল তার জন্য অ্যাডিকশনে যাওয়াটা। আমার নিজের জীবনে এরকম হিস্ট্রি আছে। তাহলে ওই যে ওটা ও সময় হওয়ারই ছিল, ওটাকে আমি যেমন কন্ট্রোল করতে পারতাম না, ঠিক সেই রকম এটাকে আমি জোর করে যেটা না হওয়ার সেটাকেও আমি হওয়াতে পারতাম না। কিন্তু আমরা আমাদের ভিতরে একটা ইলিউশন কাজ করে যে আমাদের ভিতরে একটা কন্ট্রোল আছে, সেলফ কন্ট্রোল আছে। আমরা বুঝি কন্ট্রোল করতে পারি নিজেকে, আমাদের কাজকর্মকে। কিন্তু যত বেশি কন্ট্রোল করার চেষ্টা করি তত বেশি আমরা যা তার চাইতে ডিফারেন্ট কিছু হতে চেষ্টা করি, এবং ওইটা আসলে কেউ কখনো পারবে না। সুতরাং সবসময় আমাদের ভিতরে একটা হতাশা এবং স্ট্রেস কাজ করে, র্যাট রেস কাজ করে, যে না, আমি আরো মহান হতে চাই। কিভাবে মহান হব? হ্যাঁ, যে আমার ভিতরে এখনো কেন লোভ কাজ করে, এখনো কেন পেশেন্টের দেখতে গিয়ে আমি ওই যে মনে হয় যে আচ্ছা পেশেন্টকে আবার ফলো আপে আসতে বলতে হবে। হ্যাঁ, ফলো আপে আসতে হবে, একটু টাকা পাবো। হ্যাঁ, বা একটা পেশেন্ট ভর্তি করতে হলে যে না একটু মনের ভিতরে কিন্তু একটু ব্যবসা বুদ্ধিও যে কাজ করে না তা না। তাহলে এগুলির জন্য আবার আমরা নিজেরা বিব্রত বোধ করি, ইস, আমি তো অনেক মহৎ মানুষ হতে চাই, তাহলে আমার ভিতরে এই ধরনের তুচ্ছ লোভ লালসাগুলি কেন আসবে? কেন ওষুধ কোম্পানির দেখলে পরে আমার মানে জিহ্বা দিয়ে পানি চলে আসবে? হ্যাঁ, যে তারা মজার মজার গিফট নিয়ে আসলো কিনা। তাহলে এই যে আমরা এগুলি বাস্তবতা। তাহলে নিজেকে অলিক কোনো কিছুতে পরিণত করার প্রয়োজন নেই। আমি যা
আমি তাই। তাহলে প্রাকৃতিক ভাবে নিজের ফ্লোটা যদি ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমি যেটা হওয়ার সেটাই হব। আই উইল ইভলভ, মানে ম্যানিফেস্টেশন হবে আমার, যেটা হওয়ার সেটাই ন্যাচারালি। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আরেকটা বিষয় যদি আমি জানতে চাই আপনার কাছে, যে ইদানিং যাবৎ আমাদের মেডিকেল প্রফেশনে সুইসাইডাল অ্যাটেম্প খুব বেড়ে গিয়েছে। মানে এটা হয়তোবা তারা খুবই মানসিকভাবে ভেঙে পড়ছে। আসলে জিনিসটা হচ্ছে মানসিকভাবে ভেঙে পড়ছে নাকি, অথবা কেন এরকম প্রবণতাটা বাড়ছে, এটা যদি একটু আমাদেরকে এক্সপ্লেন করতেন। আচ্ছা, এই এই সুইসাইড প্রবণতার বাড়ার ক্ষেত্রে আমি প্রধানত দায়ী করব পরিবারকে। কারণ একটা পরিবারের ভিতরে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, তাহলে কিন্তু আসলে সুইসাইডাল ইন্টেনশন অনেক কম থাকে। তারপরেও এখানে আরো কিছু ফ্যাক্টর জড়িত। কিছু কিছু মানুষের ভিতরে সুইসাইডাল টেন্ডেন্সি বেশি থাকে, এটা ন্যাচারাল। যাদের অ্যামিগডালাটা হয়তো একটু বেশি বড়, বেশি ডেভেলপ, তাদের ইমোশনাল কন্ট্রোলটা কম, তাদের ভিতরে সুইসাইডাল টেন্ডেন্সি থাকে। আবার এই এই যে এই ধরনের টেন্ডেন্সি যাদের থাকে, তারা কিন্তু ঝুঁকির মধ্যে থাকে, যে সুইসাইড প্রোন। এখন তাদের ফ্যামিলি যতই কোঅপারেটিভ হোক না কেন, তাদের ভিতরে দেখা যায় যে জীবনের বিভিন্ন আপস এন্ড ডাউনস তো থাকবেই। সেটার ক্ষেত্রে অনেকে তারা এটাকে কোপ আপ করতে পারে না। তাহলে তাদের ক্ষেত্রে যেটা মানে একটা তাহলে বিষয় হচ্ছে পরিবারের বিষয়, যে পরিবার থেকে অতিরিক্ত চাপ প্রয়োগ করা হচ্ছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যার ভিতরে সুইসাইড প্রবণতা আছে, তাকে যেটা করতে হবে, আহ, যেটাকে বলা হয় যে ইউলিসিস প্যাক্ট। ইউলিসিস প্যাক্টের ব্যাপারটা আমি আগেও বিভিন্ন সময় বলেছি। অর্থাৎ ভবিষ্যতে যেটা হতে পারে সেটাকে আগে থেকে আমাকে প্রিভেন্টিভ মেজার্স নিয়ে রাখতে হবে। অর্থাৎ আমার ভিতরে যদি সুইসাইডের প্রবণতা থাকে, তাহলে কি কি কারণে এটা হতে পারে, ইমোশনাল ব্যাপারগুলি, তাহলে সেই জিনিসগুলি আমি যদি আগে থেকে ওগুলির একটা সেফ গার্ড বিভিন্ন রকম দিয়ে রাখি, তাহলে কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের সিচুয়েশন থেকে আমি নিজেকে অগ্রিম রক্ষা করতে পারবো। যে ইউলিসিসের একটা কাহিনী আছে, গ্রিক পৌরাণিক, একজন বীর, যিনি কিনা ট্রয় নগরী জয় করেছিলেন। তো উনি ট্রয় নগরী জয় করে উনি যখন দেশে ফিরছিলেন, তখন ওনার যে জাহাজ, ওখানে একটা দ্বীপ ছিল পথে, যাত্রাপথে গ্রিসের ওখানে, ওই যে দ্বীপের নাম হচ্ছে সাইডেনের দ্বীপ। তো সাইডেন এক ধরনের জল দেবী। তো ওরা ওরা এরকম যে ওদের চুলগুলি হচ্ছে সাপের মতন, এবং ওরা এত সুন্দর গান গায় যে ওই গান যারাই শোনে তারা ওই জাহাজ ওই দ্বীপের দিকে নিয়ে যায়। এবং দ্বীপের চারিদিকে অনেক ডুবো পাথর আছে, সেই ডুবো পাথরে জাহাজগুলি ভেঙে যায় এবং যাত্রীদেরকে ওই যে সাইরেন ওরা খেয়ে ফেলে। এখন ওনার ইচ্ছা হলো ইউলিসিস যে আমি সাইডেনের গান শুনবো, কারণ এটা নিয়ে অনেক মিথ প্রচলিত হয়েছে, তার গান অসাধারণ গান ওদের। তখন উনি বললেন যে তোমরা আমাকে মাস্তুলের উপরে বেঁধে রাখবে, এবং তোমাদের নিজেদের কান আটকে রাখবে তুলা দিয়ে। তাহলে যেটা হবে, তোমরা ওই দ্বীপের কাছাকাছি আহ, জাহাজটা নিয়ে যাবে, এবং কাছাকাছি গিয়ে আবার ফেরত আসবে। তাহলে তোমরা যেহেতু গান শুনবে না, তোমরা তো আর দ্বীপের পুরোপুরি ভিতরে চলেও যাবে না, ডুবো পাথরে পাথরে তোমরা আঘাত করবে না। আর আমাকে যেহেতু বেঁধে রেখেছো, আমি তখন হয়তো চিৎকার করে তোমাদেরকে বলতে থাকবো যে জাহাজ নিয়ে যাও, দ্বীপের কাছে নিয়ে যাও, কিন্তু তোমরা তো তখন সেটাও শুনতে পারবে না। আর যেহেতু আমাকে বেঁধে রেখেছো, সুতরাং আমিও তো নিচে গিয়ে তোমাদেরকে ফোর্স করতে পারবো না। তাহলে এইভাবে উনি ওই সাইডেনের গানও শুনলেন, আবার দ্বীপের নিরাপদ দূরত্ব থেকে আবার ওইটা চলেও আসা হলো। তাহলে এই ধরনের ক্ষেত্রে তাদেরকে রক্ষা কবচ হচ্ছে, যেমন সুইসাইডাল টেন্ডেন্সির একটা কারণ হতে পারে যে ইমোশনাল মানে হার্ট ব্রেকিং। হ্যাঁ, কারো একটা একটা অ্যাফেয়ার, ব্রোকেন অ্যাফেয়ার, সেটার কারণে সে এরকম হইতে পারে। তাহলে এই ধরনের ঘটনা, তাহলে আগে থেকেই তাকে প্রস্তুত রাখতে হবে যে না, আমার সামনের পড়াশোনা, আমার ইমোশনালি যেহেতু আমার ভিতরে ঝুঁকি আছে, সুইসাইডাল একটা ইয়ে আছে, সুতরাং আমি এই ধরনের কোনো সম্পর্কে এই মুহূর্তে আমি জড়াবো না। আমি আরো ম্যাচুরিটি লেভেল আসলে আমি জড়াবো, এবং এইটার জন্য সে প্রিভেন্টিভ অনেক কিছু করে রাখতে পারে। যেমন মানে যাতে করে এই ধরনের কোনো লুপ হলে সে না পড়ে, সেটার জন্য অগ্রিম সে হয়তো তার কোনো কাজিন বা ফ্রেন্ডদের সাথে এগুলিকে শেয়ার করতে পারে, যে দেখ আমার কিন্তু এই ধরনের সমস্যা আছে, সুতরাং আমি চাই না এই ধরনের কোনো ইনভলভমেন্টে যেতে, সুতরাং তোরা আমাকে হেল্প করবি। তাহলে সে তার এই সমস্যাগুলি যদি আগে অন্যদেরকে জানিয়ে রাখে, তাহলে কিন্তু এটা অনেকটা প্রিভেন্ট করা সম্ভব। স্যার, ধন্যবাদ স্যার। স্যার, ইদানিংকালে অনেকে আবার মেডিকেল থেকে পাশ করার পরে আবার মেডিকেল প্রফেশনে থাকছে না, মানে চিকিৎসা পেশা থেকে দূরে সরে যাচ্ছে। যেমন বিসিএস দিয়ে অ্যাডমিন ক্যাডারে চলে যাওয়ার যে প্রবণতাটা, তো এই চিকিৎসা পেশাটাকে দীর্ঘমেয়াদী চালিয়ে যাওয়ার ক্ষেত্রে মানে কোন জিনিসটা বেশি জরুরি, মানে ওদের মধ্যে কেন এরকম অনীহা কাজ করছে, এটা কেন
এটা অনীহা কাজ করার মূলত দুটো কারণ। এক হচ্ছে যে অনেক প্রতিযোগিতা, আর দ্বিতীয়ত হচ্ছে যে চিকিৎসা পেশাজীবীদের প্রতি সাধারণ মানুষের একটা আস্থাহীনতা, অথবা বলা যেতে পারে যে তাদের একটা নেগেটিভ একটা অ্যাটিটিউড। হ্যাঁ, যে ওই যে চিকিৎসক মানে হচ্ছে কসাই, বা এই ধরনের তারা কমিশন খায় ওষুধ কোম্পানির থেকে বা ডায়াগনস্টিক থেকে। তাহলে এই সমস্ত কারণে আসলে এটা ঠিক যে ওষুধ মানে সমস্ত মানে যে প্রেসক্রিপশন মেডিসিন এই জিনিসটাই কিন্তু একটা একটা মাফিয়া চক্র। হ্যাঁ, এবং এটা ঠিক যে এই ডক্টরদেরকে কিন্তু আসলে চিকিৎসকদেরকে ব্রেইন ওয়াশ করা হয়, তাদেরকে মানে ফাঁদে ফেলা হয়, তাদেরকে লোভের ফাঁদে ফেলানো হয়, তাদেরকে বিভিন্ন কনফারেন্সের এবার সুযোগ দেওয়া হয়, বিদেশ ভ্রমণের সুযোগ দেওয়া হয়, যার ফলে এটাই স্বাভাবিক। আমাকে যদি কেউ এরকম করতে থাকে, আমাকে বলে স্যার আমার এই মেডিসিন, আমার যদি অনেক রোগী থাকে, তাহলে এইটা তো আসলে তারা ওই প্রলোভন থেকে বের হয়ে আসাটা খুব কঠিন। তাহলে এই যে প্রলোভন, চাপ, তারপরে পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে একটা হতাশা, যে এই একদিকে তাদেরকে রোজগার করতে হচ্ছে, ফ্যামিলি চালাতে হচ্ছে, আবার পোস্ট গ্রাজুয়েশন ছাড়া ডাক্তারদের কোনো মূল্য নেই, হ্যাঁ মোটামুটি। তাহলে এত কিছু চাপের ভিতরে তারা দিশেহারা বোধ করে, এবং সেক্ষেত্রে অনেকেই এই প্রফেশনটা ত্যাগ করে মনে করে যে এর চাইতে আমি নিরিবিলি অন্য কোনো প্রশাসন ক্যাডার বা এরকম কোনো ক্যাডারে চলে যাই, ব্যাস আমার অন্তত এত ঝামেলার এত মানে স্ট্রেস কম হবে। হ্যাঁ, এই কারণে অনেকে তাদের মেডিকেল প্রফেশনটা সুইচ করে। জি স্যার। স্যার আমি আরেকটা জিনিস যদি আপনার কাছে জানতে চাই যে আপনি তো বললেন যে মাফিয়া চক্র, আসলে মেডিকেলের মধ্যে মাফিয়া চক্রটা একদম ভরে গিয়েছে। তো জি। এই মাফিয়া চক্র তো আর একদিনে ভাঙা সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। এটা অনেক দিন যাবত ধরেই তৈরি হয়েছে। এটা সমূলে উদ্ঘাটন করা মানে উৎখাত করা এতটাও সহজ হয় না। কিন্তু আমরা যারা চিকিৎসক, আমাদের মধ্যে কি বৈশিষ্ট্য থাকা জরুরি, যে বৈশিষ্ট্যটা থাকলে এই চক্রের মধ্যে আমাদেরকে এফেক্ট করবে না, আমাদের এমন তিনটা চারটা বৈশিষ্ট্য যদি বলতেন। আচ্ছা, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আমাকে চিন্তা করতে হবে শিশুর মতন করে। মানে একটা শিশু কিভাবে কাজ করে, সে কিন্তু অনেক মানে বিচার বিশ্লেষণ করে না যে এই কাজটা ভালো কি এটা মন্দ, সে তার মতন আপন মনে খেলে, আপন মনে চলে। তাহলে আমরা যদি আমাদের প্রাত্যহিক জীবনে যদি ওরকম শিশুর মতো আমার মন যেটা চায় আমি যদি সেটাই করি, আমার কাছে পেশেন্ট আসছে, আমার কাছে মনে হচ্ছে যে এই পেশেন্টের ভর্তি হওয়ার প্রয়োজন নাই, আমি পেশেন্টের গার্ডিয়ান বলতেছে ভর্তি করতে হবে, আমার কাছে মনে হচ্ছে যে না বাবা তোমার ভর্তি করার প্রয়োজন নাই। আবার অনেক সময় পেশেন্টের গার্ডিয়ান এসে বলে যে এর মাথার সিটি স্ক্যান করতে হবে, স্যার সিটি স্ক্যান করান। অত্যন্ত এটা অ্যানোয়িং, তাই না? কারণ আমি বুঝতেছি দরকার নেই, কিন্তু তাদের মাথার ভিতরে আছে যে সিটি স্ক্যান করাইতেই হবে। আবার তাদেরকে দালালরা নিয়ে আসে, বিভিন্ন কি ডায়াগনস্টিকের দালালরা। তাহলে এই যে একটা চক্র, এই চক্র থেকে বের হতে হলে আসলে যেটা হচ্ছে নিজের অথেন্টিসিটি। হ্যাঁ, কারণ আমি আমি কিন্তু এইটা আমার নিজের ভিতরেও আমি প্র্যাকটিস করার চেষ্টা করি। আমার কিন্তু রোগী অনেক কম, কারণ আমি দেখেছি যে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে বসলে তাদের এক্সপেকটেশন থাকে ডায়াগনোসিস কেন দিলাম না। হ্যাঁ, তাহলে আমি যে অল্প ওষুধ লিখি, কম দামি ওষুধ লিখি, দুই একটা ওষুধ লিখি, এটাতে ওষুধ কোম্পানি বেনিফিট হয় না, তারাও আমার কাছে আসে না। দু একজন হয়তো ভালোবাসার কারণে এসে দেখা দেখা করে। তাহলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি যদি এখন ওই প্রতিযোগিতার র্যাট রেসে চলে যাই যে আমার অমুক কলিগ সে এত এত গিফট পায়, এত এত প্রাইজ পায়, সে ওষুধ কোম্পানি এই এই দিয়ে দিচ্ছে, তার পেটটা মোটা হয়ে প্রায় ফেটে যাওয়ার মতন অবস্থা হয়েছে, আমার পেটটা একদম চিকন আছে, আমার খাবারের অভাব, খেতেই পাই না, তাহলে আমি যদি প্রতিযোগিতার মধ্যে ডুবে যাই তাহলে তো আসলে আমাকেও করাপ্টেড হতে হবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কি যে করাপশনের মধ্যে কিন্তু কোনো প্রশান্তি নাই। কারণ আমি বাইরের 100 জন মানুষকে ফাঁকি দিতে পারি। হ্যাঁ, যে সবাই বলবে না এটা তো স্বাভাবিক, তুমি ডায়াগনস্টিকে বসে টেস্ট দিবে, এটা তো কেউ এটাকে অন্যায় বলবে না। হ্যাঁ, ওই যে পল্লী চিকিৎসকরা রোগী নিয়ে আসবে, তাদেরকে তোমাকে তো মোবাইলে টাকা টাকা ভরে দিবা, তাদেরকে সাথে একটু পান সিগারেট একসাথে গিয়া একটু দোকানে খাবা, তারা অনেক খুশি হবে। তাহলে এই জিনিসগুলিকে আর অন্যায় কেউ মনে করি না আমরা। কিন্তু আমি যদি মনে করি না আমার অথেন্টিসিটি আমি বজায় রাখবো, তাহলে কিন্তু সেইটার একসময় জয় হবে। হ্যাঁ, মানে ওইটাই একসময় মানুষ ওটাকে মূল্যায়ন করবে যে না এর ভিতরে অথেন্টিসিটি আছে, সে আশাবার মতো না। তাহলে এই জিনিসটা আমাদের ভিতরে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে অবশ্যই এই মাফিয়া চক্র থেকে নিজেকে আমরা রক্ষা করতে পারবো। ধন্যবাদ স্যার। স্যার এখন তো আমরা জানলাম যে একজন আদর্শ ডাক্তার মূলত কেমন হওয়া উচিত, কিন্তু একজন আদর্শ ডাক্তার তো ডাক্তার হওয়ার পরে আদর্শ হবে না। উনি যখন স্টুডেন্ট হিসেবে থাকবে, মানে আন্ডার গ্রাজুয়েট অবস্থা থাকবে, তখন থেকে তার মধ্যে কিছু গুণাবলী আসা দরকার, যেগুলি তাকে ভবিষ্যতে একজন আদর্শ ডাক্তার হিসেবে গড়ে তুলবে। তাহলে একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে আন্ডার গ্রাজুয়েট অবস্থায় তখন তার মধ্যে কি কি গুণ থাকা জরুরি?
যেটা ভবিষ্যতে সে আচ্ছা, ক্যারি করতে ভেরি পারে? গুড। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আহ, সেই গুণের একটা হচ্ছে যে, যেটা বললাম যে অথেন্টিসিটি, এবং এই অথেন্টিসিটিটা কিভাবে আনতে হবে, এটা আনতে হবে এভাবে যে অ্যাজ ইফ আমরা সাইকিয়াট্রিতে একটা রোগ সম্পর্কে জানি যে স্কিজোফ্রেনিয়া। হ্যাঁ, এটার নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন। তো সিজোফ্রেনিয়া রোগের একটা সিমটম হচ্ছে যে এটাতে মনে হয় যে মানুষ আমার আমার মনের কথা অন্যরা জেনে যাচ্ছে, অর্থাৎ আমি অন্যদের সম্পর্কে যাই ভাবছি না কেন সেটা বুঝি অন্যরা জেনে যাচ্ছে। তো এখন এইটা আমার প্র্যাকটিক্যাল আমার লাইফে এটা একটা খুব একটা চমৎকার একটা উদাহরণ আছে, যেটা আমি শেয়ার করতে চাই, সেটা সবার জন্য এটা আশা করি কাজে লাগবে। সেটা হচ্ছে যে আমি খানিকক্ষণ আগে বলেছিলাম আমার যে ড্রাগসের সাবস্টেন্সের হিস্ট্রি ছিল মেডিকেল লাইফে। তো ওই রকম যখন অবস্থায় আমি ছিলাম, তখন যেটা হতো যে সাবস্টেন্স ইনডিউসড সাইকোসিস বলা হয়। অর্থাৎ স্কিজোফ্রেনিয়া যে সিমটম, ওই যে আমার মনের কথা অন্যরা জেনে যাচ্ছে, এইগুলি আমার ভিতরে তখন ডেভেলপ করেছিল। তো তখন আমি প্রচন্ড ভীতিকর অবস্থায় থাকতাম। আমার কাছে মনে হতো যে সবাই আমার আশেপাশের ফ্রেন্ডরা সবাই আমার মনের কথা জেনে যাচ্ছে। রাস্তায় যদি একটা গরু দেখতাম, মনে হতো এই গরুটা আমার দিকে মানে মানে রোষ কচা মানে 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 খুব রাগত দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ আমার পায়ে তার স্বজাতির চামড়া দিয়ে তৈরি একটা জুতা পরা। তাহলে এইরকম অবস্থার ভিতরে যখন ছিলাম, তার আগ পর্যন্ত আমার ভিতরে একটা প্রবণতা ছিল যে নিজের হীনমন্যতা ঢাকার জন্য মানুষ যেটা করে, সে করে কি যে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। যখন আমার ভিতরে অনেক নিজের সম্পর্কে অনেক নেগেটিভ, আমার ভিতরে এই জিনিসটা, আমি অন্যদের মতো স্মার্ট না, আমি অন্যদের মতো মেয়েদেরকে ইমপ্রেস করতে পারি না, বা আমি আমার কথাবার্তা অত সুন্দরভাবে আমি প্রেজেন্ট করতে পারি না, তাহলে এই জিনিসগুলিকে ঢাকার জন্য আমরা তখন মানে মানুষের একটা ডিফেন্স মেকানিজম এভাবে কাজ করে, সে অফেন্সিভ হয়ে যায়, সে আগেই অন্যদেরকে বিভিন্ন রকম মানে বুলিং করা শুরু করে। তো আমিও একসময় ওরকম করতাম। আমার যে ফ্রেন্ড হয়তো যার গলার স্বরটা একটু হার্শ ভয়েস, তাকে বলতাম ব্যাম। হ্যাঁ। তো এই ধরনের মানুষকে এই ধরনের মানে টিজ করলে পর কিন্তু অন্যরা আবার তাতে খুশি হয়, সেটা সবাই সেটা টিজ করে, কিন্তু যাকে করা হয় সে কিন্তু অনেক কষ্ট পায়। কিন্তু সে এটা প্রকাশও করতে পারে না, কারণ সে যদি ওই যে খেপেছে এটা বুঝলে সবাই আরো তাকে খেপাবে। এটাই স্বাভাবিক। তো এইরকম একটা আমার প্রবণতা ছিল। তো যখন আমার কাছে মনে হলো যে আমার মনের কথা অন্যরা জেনে যাচ্ছে, তখন আমি যেটা করলাম যে এখন যদি আমি মনে করি যে আমার এই ফ্রেন্ড, তাকে নিয়ে আমি মনে মনে এই যে এরকম নেগেটিভ চিন্তাগুলি করি, তাহলে ও তো আমার প্রতি আরো ক্ষিপ্ত হয়ে যাবে। এইটা চিন্তা করে আমি যে না, ও যেহেতু আমার মনের কথা সবাই জেনে যাচ্ছে, আমি এইরকম ভাবে চিন্তা করা যাবে না, কারো সম্পর্কে নেগেটিভ চিন্তা করা যাবে না। তো পরবর্তী আমি যখন সুস্থ হয়ে গেলাম, তখন ওই যে লার্নিংটা, ওইটা কিন্তু আমার কাজে লেগেছে। আমার তখন মনে হলো যে আমি তো এখন জানি যে আসলে মনের কথা তো অন্য কেউ জানতে পারে না, সাধারণত জানতে পারে না, কিন্তু আসলে আসলে জানতে পারে, সেটা একটা ডিফারেন্ট ডিসকাশন, এটা আমরা অন্য সময় হয়তো করবো। তো মনের কথা জানতে পারে না, কিন্তু আমার ওই যে ওই সময় যে প্র্যাকটিস হয়েছে যে না, আমার মনের কথা জেনে যাচ্ছে, তাহলে কারো সম্পর্কে নেতিবাচক চিন্তা করা যাবে না, তাহলে ওই প্র্যাকটিসটা যদি আমি ধরে রাখি, তাহলে মানুষের সাথে আমার ইন্টারাকশনটা ভালো হবে। তাহলে ওই যে অথেন্টিসিটি ব্যাপারটা হচ্ছে এইটাই, যে আমি আমার মনে যা আছে আমি যেন যেটাই আছে সেইটাই যেন আমি বলতে পারি। হ্যাঁ। এবং নিজেকে সবকিছু ইমোশনকে অ্যাকসেপ্ট করা, অর্থাৎ আমার আহ, মনে করেন যে আমার এক ফ্রেন্ড, সে খুব আমার রুমমেট, সে খুব ভালো নম্বর পেয়েছে, সে এটা নিয়ে খুব গর্বিত, সবাইকে খাওয়াচ্ছে। এখন এটার জন্য আমি ঈর্ষাবোধ করতেই পারি, কারণ ঈর্ষাটা স্বাভাবিক আবেগ, এটা তৈরি হতেই পারে। এখন আমি যদি মনে করি যে আমার ভিতরে কেন ঈশ্বর আসছে, আমি তো চাই না, আমি তো মহামানব হইতে চাই, হ্যাঁ আমি তো নিজেকে মহামানব মনে করি বা মহামানব হইতে চাই, তাহলে ঈশ্বর তো মহামানবের বৈশিষ্ট্য না, কেন আমার ভিতরে আসবে? এটা আসতে পারে না। কিন্তু অ্যাকচুয়ালি এটা ন্যাচারাল। তাহলে আমি যখন এটাকে অ্যাকসেপ্ট করবো, আচ্ছা ইয়েস, আই এম ফিলিং জেলাস অফ দ্যাট দ্যাট মাই ফ্রেন্ড, তখন যেটা হবে, আমার ভিতরে একটা প্রশান্তি চলে আসবে, কারণ আমি আর যুদ্ধ করতেছি না যে আমার ভিতরে কেন ঈশ্বর আসবে। আচ্ছা, এটা আসতেই পারে, আসাটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক না এই পরিস্থিতিতে। আবার ঈর্ষা, আই এম ফিলিং জেলাস অফ দ্যাট পার্সন। তাহলে যখন আমি এটা নিজের কাছে এভাবে আমি মানে এটাকে অ্যাডমিট করব, এটাকে আমি যখন এমব্রেস করবো, ইয়েস আই এম ফিলিং জেলাস অফ হিম অর হার, তখন যেটা হবে আমার ভিতরে প্রশান্তি আসবে। তখন ওই ফ্রেন্ডের সাথে আমি হাসি মুখে কথা বলতে পারবো যে হ্যাঁ দোস্ত, যে তোর এটা তো একদম ঈর্ষণীয়। হ্যাঁ, আমি আমি নিজেও জেলাস ফিল করতেছি, হ্যাঁ, যে তুই যে রেজাল্ট করছিস, ও অসাধারণ। তাহলে আমি, কারণ আমি প্রকাশ করতেছি, ইয়েস আই এম ফিলিং জেলাস অফ ইয়োর সাকসেস। হ্যাঁ, তোমার একটা ঈর্ষণীয় সাফল্য দোস্ত, আমিও জেলাস ফিল না করে পারতেছি না।
তাহলে এইভাবে যখন আমি হাসি মুখে বলতে পারবো, হ্যাঁ, নিজের সাথে লুকোচুরি না করে, আয় হ্যাঁ কেন জেলাস ফিল করছি, এটাকে গোপন রাখতে হবে, ও জানলে বা কি মনে করবে, নো, তোমার সাফল্যে আমি ঈর্ষান্বিত অনুভব করতেছি, হ্যাঁ, কি আর করবো বলো। তাহলে এইরকম ভাবে যখন আমরা নিজেদেরকে, নিজেদের সব ইমোশনকে অ্যাকসেপ্ট করব, ওটাকে এমব্রেস করব, তখন কিন্তু আসলে আমরা মানুষের কাছাকাছি যেতে পারবো। তখন আমাদের আর ব্যারিয়ার থাকবে না। এবং ডাক্তার বা যে কোনো প্রফেশনের ক্ষেত্রে আমি মনে করি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা সবসময় ব্যারিয়ার তৈরি করি। আমরা মনে করি যে সে একজন ডক্টর, তাহলে আমাকে একটা গম্ভীর মুখ নিয়ে বসে থাকতে হবে, হ্যাঁ, পেছনে, হ্যাঁ, মানে জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে, পণ্ডিত পণ্ডিত ভাব নিয়ে, রোগী যদি বলে স্যার এইটা এই এই যে ওষুধ কেন দিলে, যে এই ওষুধ দিয়েছি, এটা কি তুমি ডাক্তার না আমি ডাক্তার, আমি আমি ভালো বুঝবো না তুমি ভালো বুঝবে? কিন্তু আমি যদি তোমাকে, না, এই বেচারা এ বলতেছে যে এই ওষুধটাতে তার এই সমস্যা হয়, এই সাইড ইফেক্ট হয়, আমি সেটাকে যদি মানে ফিল করি, গুরুত্ব দিই, আর এর এর কষ্ট হচ্ছে, হ্যাঁ, তাহলে এটাকে কিভাবে এটাকে চেঞ্জ করা যায়, অন্য কিছু দেওয়া যায় কিনা, বা হার্ম রিডাকশন করা যায় না, আচ্ছা ঠিক আছে এরকে বেশি ডোজ দেওয়া যাবে না, একে অল্প ডোজ দিয়ে বলতে হবে তার ফ্যামিলি মেম্বারদেরকে, বলতে আচ্ছা বাবা, ওনার যে সমস্যা, আমি বেশি ওষুধ দিলে আসলে লাভ হবে না। হ্যাঁ, আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে রোগকে কিউর করতে হবে, আরে বাবা সবকিছু তো আমাদের হাতে না, তাই না? এগুলি তো সব আমাদের হাতে না, এটা তো মানে আমরা তো আর ম্যাজিশিয়ান না যে আমরা তো সবকিছু কিউর করে ফেলবো। তাহলে এইটা যখন আমরা বুঝবো যে না, আমাদেরও অনেক সীমাবদ্ধতা আছে, তাহলে আমাকে প্রিটেন্ড করতে হবে না যে আমি একেবারে একজন মানে ওঝা, একজন পণ্ডিত, হ্যাঁ, যে আমি অনেক ভালো বুঝি, নো, আমি কিছুই জানি না। ওই যে নলেজের একটা ব্যাপার আছে, যেটাকে বলে যে ফ্যালাসি, হ্যাঁ, যে যখন কেউ একটা আহ, বিষয়ে যখন জ্ঞান অর্জন করে, তখন প্রথম দিকে সে মনে করে যে আমি অনেক কিছু জানি, কিন্তু ওই আরো যখন সে জানতে থাকে, তখন আসলে তার মেটাকগনিটিভ একটা ডেভেলপমেন্ট হয়, তখন সে বুঝে আসলে জানার কোনো শেষ নাই। তখন সে বুঝে যে আসলে আমি যা জানছি তা কত ক্ষুদ্র, কত সামান্য। তখন তার ভিতরে আর ওই অহমিকা, জ্ঞানের অহমিকাটা আর থাকে না। তাহলে ওই যে জ্ঞানের অহমিকা থেকে যখন আমরা বেরোতে পারবো, যখন আমরা মনে করবো যে আমার তো এই সমস্ত বই টই সব মুখস্থ, আমি এফসিপিএস এ একদম এত নম্বর পেয়েছি, এত এত পেয়েছি, টিচাররা অনার্স মার্কস পেয়ে এসেছি, হ্যাঁ, তাহলে তো আমি একজন জ্ঞানী পণ্ডিত। তাহলে যত বেশি নিজেকে জ্ঞানী মনে করবো, তত বেশি আমরা আসলে ডাম্ব হয়ে যাচ্ছি, হ্যাঁ, আমাদের জ্ঞানের অহমিকা আমাদেরকে অনেক ডাম্ব করে ফেলবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, এইবার আমি যদি একটু আপনাকে প্রশ্ন করি আপনার নিজের সম্পর্কে, আপনি কিভাবে আপনার একাডেমিক লাইফ এবং ক্লিনিক্যাল লাইফ ব্যালেন্স করেছিলেন? মাত্র যেহেতু আপনি বললেন যে এক বন্ধুর রেজাল্টে ঈর্ষান্বিত হওয়া, তাই আমি একটু রেজাল্ট সম্পর্কে একটু জিজ্ঞেস করলাম আর কি। স্যার, কিভাবে ব্যালেন্স করেছিলেন, যে আচ্ছা আচ্ছা, গুড। একটু যদি বলতেন। অ্যাকচুয়ালি ব্যালেন্স এই যে যেটা বললাম না, উই ক্যান নট ডু অ্যান্ড উই ক্যান নট নট ডু, মানে আমরা আসলে আমাদের কিছুই করতে পারি না, আবার কিছু না করা থেকে বিরত, ওইটা আমরা জোর করে করতে পারি না। তাহলে যেমন যেমন ধরেন আমি যেটা বলছিলাম যে আমার অ্যাডিকশনের কারণে আমার কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমার কিছু প্রবলেম হচ্ছিল। এই কারণে কিন্তু আমি ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার আগে আমার কিছুটা ল্যাকিংস ছিল। তো যাই হোক, পরে আমি যখন সুস্থ হয়ে গেলাম, তখন আমাদের টিচাররা অনেক হেল্প করেছিলেন, যার ফলে আমি কিন্তু ওটা ওভারকাম করে ফার্স্ট প্রফেশনাল একবারে পাশ করে গিয়েছি। তারপরে সেকেন্ড প্রফেশনালের ক্ষেত্রে যেটা হয়েছে যে ওই সময় কিন্তু হসপিটালে কিছু মানে প্লেসমেন্ট থাকে। তা যেহেতু আমার কিছুটা গ্যাপ ছিল, ওই যে থার্ড ইয়ারের ওই সময় আমার প্রবলেম ছিল, এই কারণে আমি হসপিটালের অতটা ওইভাবে থাকতে পারিনি। আমার মনে আছে, আহ, আমার মনে আছে যে একবার এই যে একটা কি একটা ফোর্সেপের নাম, তো আমি এরকম এমন একটা মানে উচ্চারণ করেছিলাম যে আমার যেটা, ওখানে যারা আমাদের অ্যাসিস্ট্যান্ট ছিলেন সার্জারিতে, হ্যাঁ, যে ওনারা অবাক হয়ে গিয়েছিলেন যে আমি মানে এমন ভাবে উচ্চারণ করেছিলাম যে এত নেইভ, হ্যাঁ। তো তার মানে কি আমার আসলে এক্সপোজার কম ছিল, তো যার ফলে আমার যেটা হলো যে ফাইনাল প্রফি আমি সার্জারিতে সাপ্লিমেন্টারি আমার ছিল একটা। তো এটা আবার 3 মাস পরে, 3 মাস না 4 মাস পরে যে আবার তখন আবার ওটা পার করে এসেছি। তাহলে ওই যে ট্রেড অফ তো কিছু করতে হবে। কিন্তু আমি যেটা মনে করি, ওই যে আমি যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি, এটা আমার জন্য আমাকে অনেক এনরিচ করেছে। কারণ এটা আমি এটা অবশ্যই আমি অ্যাডভোকেসি করছি না, কিন্তু আমি মনে করি যে জীবনের বিভিন্ন ধরনের এই ধরনের এক্সপিরিয়েন্স যেগুলির মধ্যে দিয়ে আমরা অনেক সময় যাই, সেইটাকে একটা বড় প্রবলেম হচ্ছে কি, যে এইগুলিকে আমরা হাইড করার চেষ্টা করি। আমি মনে করি যে আয় হ্যাঁ, আমি যদি এটা মানুষকে বলি, তাহলে মানুষ কি মনে করবে, যে হ্যাঁ উনি এরকম ছিলেন, হ্যাঁ, তাহলে আমার সম্পর্কে যে উচ্চ ধারণা, হ্যাঁ, যে উনি একজন জ্ঞানী ব্যক্তি, সেই ধারণাটা যদি ভুলুণ্ঠিত হয়ে যায়, তাহলে আমার আমার আত্মমর্যাদাকে এতই ঠুনকো যে আমার, আমি যা আমি যা করেছি, আমার জীবনে যা হয়েছে সেটা প্রকাশ করার মাধ্যমে এটা ভুলুণ্ঠিত হবে।
সেটা কিন্তু মোটেও তাই না। তাহলে আমরা যখন এই যে নিজেদের এই যে একটা ফলস একটা ইলিউশন যে আমাকে অনেক কিছু হাইড করতে হবে, আমার এই যে এই ইমেজ বজায় রাখার জন্য, হ্যাঁ সবকিছু প্রকাশ করা যাবে না, এই ভুল থেকে যখন আমরা বেরোতে পারবো যে না, আমার জীবনে যা হয়েছে এটা ওই সময় হওয়ার ছিল বলেই হয়েছে, ইট ওয়াজ ন্যাচারাল ফর মি টু হ্যাপেন দ্যাট টাইম। তাহলে এই জিনিসটা যখন আমি এইভাবে অ্যাকসেপ্ট করব, এইটা করার মাধ্যমে কিন্তু আমি ইনোসেন্ট, আই উইল ফিল লাইক ইনোসেন্ট। হ্যাঁ, যে আমি, ওটা কোনো খারাপ ভালো মন্দ কোনো রকম বিচার বিশ্লেষণ নয়, এটা ন্যাচারালি হয়েছে। আর যখন এটা আমি প্রকাশ করার মতন সৎসাহস আমার ভিতরে তৈরি হবে, ইয়েস আই হ্যাভ ডান, এবং কোনো এমন না যে এটা একটা ইসের মতন করে, যে একটা লাইক গিল্ট ফিলিংস বা রিগ্রেটের মতন করে, যে আমি না জীবনে অনেক একটা অন্যায় এরকম খারাপ কাজ হয়েছে আমার দ্বারা, হ্যাঁ আমি যদি এরকম মনে করি তাহলে কিন্তু অন্যরাও আমাকে বিচার করবে এইভাবেই। কিন্তু আমি যদি বলি ইয়েস ইট ওয়াজ ন্যাচারালি হ্যাপেন্ড উইথ মি, এটা আমার আমার জীবনে এরকম হয়েছে, আমি আমার দ্বারা এই এইগুলি সংঘটিত হয়েছে, এটা ন্যাচারালি আমার হওয়ার ছিল বলেই হয়েছে, আই এম নট ফিলিং গিলটি অফ ইট। তাহলে যখন আমি ফিল করব না গিল্ট, তখন যেটা হবে যে আমি আই উইল ফিল লাইক ইনোসেন্ট। এবং যখন আমি ইনোসেন্ট ফিল করব, তখন আমার দ্বারা কিন্তু অন্যদের কোনো ক্ষতি সাধিত হতে পারবে না। কারণ শিশুর দ্বারা কিন্তু অন্যদের ক্ষতি সাধিত হয় না। হ্যাঁ, কারণ শিশুর কিন্তু কোনো ন্যায় অন্যায় পাপ পুণ্য বোধ নাই, কিন্তু সে, আমরা জানি যে সে কারো ক্ষতি করতে পারে না বা করে না বাই ডিফল্ট। তাহলে যখন আমি আমার নিজের সমস্ত কিছুকে এইভাবে অ্যাকসেপ্ট করে নিব, হ্যাঁ যেগুলি আমার বৈশিষ্ট্য, ইয়েস ইট ওয়াজ ডান বাই মি, তখন আসলে আমার দ্বারা কারো মানে জিনিসটা কাউন্টার ইনটিউটিভ মনে হতে পারে, যে আমি যদি সবকিছু অ্যাকসেপ্ট করি তাহলে তো আমি যা খুশি তাই করতে পারবো, হ্যাঁ তাহলে তো আমার ভিতরে কোনো ন্যায় নীতি থাকবে না। কিন্তু আসলে ব্যাপারটা হয় উল্টোটা। কিন্তু যত বেশি আমি নিজেকে আইডিয়াল করতে যাবো না, আমার ভিতরে মিথ্যাবাদিতা থাকবে না, আমার ভিতরে শুধুমাত্র সত্যবাদিতা থাকবে, হ্যাঁ আমি প্রতিদিন ভোরে উঠে এইগুলি এইগুলি করব, এইভাবে আমি যখন নিজেকে আমি যা না তার চাইতে বেশি কিছু করার চেষ্টা করি, ওইটাই আসলে একটা মানে একটা ইম্পসিবল একটা একটা টার্গেট। এবং ওই টার্গেটের ভিতরে থাকি বলে আমরা সবসময় অশান্তির মধ্যে থাকি। মানে আমাদের জীবন কিন্তু আসলে খুব সিম্পল, তাই না? লাইফের সংজ্ঞা কি, মানে লিভিং, রাইট? লাইফ মানে তো লিভিং, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ঘুমের মধ্যেও শ্বাস নিচ্ছি, হার্ট চলতেছে, এটাই লিভিং। তাহলে আহ এইটাই তো লাইফ। কিন্তু আমরা কি মনে করি, আমরা শৈশব থেকে বাচ্চাদেরকে শিখিয়ে আসি না, এটা লাইফ না, তোমরা এখনো আদর্শ না, তোমাদেরকে এই করতে হবে, লেখাপড়া শিখতে হবে, এইটা করতে হবে, বড় হতে হবে, আরো বড় চাকরি করতে হবে, আরো লেখাপড়া করতে হবে। তাহলে তাদেরকে সবসময় আমরা সামনে টার্গেট ঝুলিয়ে দিই, যে না তুমি এখনো সাফিসিয়েন্ট না, তোমাকে এইটা হইতে হবে, তোমাকে এই হইতে হবে, আরো বড় হইতে হবে। তাহলে এইভাবে বড় হইতে হতে যখন তার জীবন সায়ান্নেসে আসে, তখন দেখে যে তার শারীরিক শক্তি নাই, কিছুই নাই, তখন সে বুঝে যে আসলে সারাটা জীবন সে, তাকে প্রতারণা করা হয়েছে। হ্যাঁ, এই যে বলা হয়েছে তার শৈশব থেকে, যে তাদের পরিবার থেকে, স্কুল থেকে বলা হয়েছে তোমাকে এই করতে হবে, এই করতে হবে, তুমি এখনো পর্যাপ্ত না, তুমি সাফিসিয়েন্ট না। আসলে আমরা সবাই সাফিসিয়েন্ট, আমরা ন্যাচারালি সাফিসিয়েন্ট। মানে একটা আহ, ফুল গাছকে, সেই গাছকে কি তাকে ফুল মানে ফুল প্রস্ফুটিত করার জন্য কি তাকে ট্রেনিং দিতে হয়? হয় না, এটা তো ন্যাচারালি তার ভিতরে বাই ডিফল্ট সে প্রস্ফুটিত হবে। কিন্তু আমরা যেটা করি যে আমরা ওটারে সন্তুষ্ট না, না না না, এটাকে আরো আরো প্রেশার দিতে হবে, তা নাহলে তো এটা ফুল বোধহয় ফুটবে না। তা আমরা যেটা করি যে শিশুদেরকে ওইরকম ভাবে তাদের কে আর কি জোর করি এবং তাদের ক্রিয়েটিভিটিটাকে নষ্ট করে দিই। আমি একটা উদাহরণ প্রায় বলি, যে আমার ছোট ছেলে, ও যখন ক্লাস 6-এ পড়ে, এখানে একটা বাংলা একটা স্কুলে, একটা ইংরেজি একটা ভালো একটা স্কুলে। তো ওই স্কুলে, গ্রিন হেরাল্ড স্কুল, তো ওই স্কুলের টিচার ওর ফাইনাল রিপোর্টে একটা কমেন্ট লিখেছে যে ওর নাম এহসানুল, যে এহসানুল ইজ গুড ইন স্টাডি বাট হি টক্স মাচ ইন ক্লাস। তো আমি তখন আমার ছেলেকে বললাম যে আব্বু শোনো, এই যে তোমার ক্লাস টিচার তোমাকে যেটা লিখেছে যে হি টক্স মাচ ইন ক্লাস, এটা একটা কমপ্লিমেন্ট। কারণ যেই বাচ্চা স্কুলের টিচারদের কথা একেবারে মান্য করে, কোনো রকম যে বন্ধুদের সাথে কথা না বলে একেবারে বাধ্যগতভাবে পড়াশোনা করে যায়, সে হবে একজন ডাম্ব শিশু। কারণ আমরা জানি ব্রেইনের প্রুনিং হয়, অর্থাৎ ব্রেইনের ভিতরে বিভিন্ন কানেক্টিভিটি গুলি প্রথম দিকে থাকে হচ্ছে জট পাকানো, তারপর এক একটা সময় এক একটা লার্নিং হয়, সেই লার্নিং স্টেজটা যদি মিস হয়ে যায় ট্রেন ফেল করার মতন, ওইটা কিন্তু আর রিকভার হবে না। তাহলে ওই যে সোশ্যালাইজেশন হওয়ার কথা, সেটাকে যদি আমরা সিস্টেমেটিক ওয়েতে, শিল্প বিপ্লবের সময় ওই যে স্লেভ বানানোর জন্য এটাকে ধ্বংস করা হয়েছে, সোশ্যালাইজেশনটাকে নর্মাল
লার্নিং টাকে, যাতে তাদের ভিতরে একটা হীনমন্যতা তৈরি হয়, অসম্ভব প্রতিযোগিতা মার্কস নিয়ে। প্রতিটা মানুষ ইউনিক, হ্যাঁ, প্রতিটা ফুল ইউনিক। এখন যদি আমরা মনে করি যে না, জবা ফুল বা মানে কার গন্ধ বেশি সে হবে বেস্ট, তাহলে এটা তো আনন্যাচারাল, তাই না, অযৌক্তিক। কারণ এক একজন এক এক রকম ভাবে প্রস্ফুটিত হবে। এখন আমি যদি একটাকে স্ট্যান্ডার্ড ধরে নেই যে এই যে প্রত্যেককে গোলাপ হইতে হবে, বা সমস্ত প্রাণীর মধ্যে যে সবাইকে গাছে চড়তে হবে, তাহলে একটা বানর সে একটা মাছকে গাছের উপর উঠে বলে যে আমি তোমার জীবন বাঁচাচ্ছি। কিন্তু সেটা তো আসলে তা না। তাহলে আমরা আমরা ন্যাচারাল যে ফ্লোটা সেখান থেকে মানে বিচ্যুত হয়ে এক একজনকে আমরা বনসাই বানানোর চেষ্টা করি, সবাই একই ফরম্যাটে হবে, হ্যাঁ, সব বাচ্চারা ওই যে পিটি প্যারেড করবে, একেবারে সেনাবাহিনীর মধ্যে আলাদাভাবে তাদের কোনো চিন্তা ভাবনা থাকবে না। তাহলে এরকম ভাবে তাদেরকে আমরা কনফিডেন্স লেভেল জিরো করে দেওয়া হচ্ছে সিস্টেমেটিক্যালি। এখন এই যে এটার ফলে তো তারা কোনো দিকে, তারা সবসময় মনে করতেছে যে আমার লেখাপড়ায় আমি পিছিয়ে আছি, তাহলে আমার দ্বারা কিছুই হবে না, ভালো চাকরি না পেলে আমি না খেতে পেয়ে মারা যাবো এইভাবে। অথচ প্রকৃতিতে কোনো প্রাণী না খেতে পেয়ে মরার কোনো কথা না। প্রকৃতিতে সবার আহার কোনো না কোনো ভাবে জোগাড় হবেই, থাকার স্থানও জোগাড় হবে, কিন্তু মানুষ পারে না, কারণ ওইভাবে সে শিখে আসছে যে হ্যাঁ এটা স্কারসিটি। তাহলে ফিলিং অফ স্কারসিটি এইগুলি, তাহলে বাচ্চাদেরকে এই জিনিসগুলি যদি আমরা আগে থেকেই তাদেরকে আমরা প্রস্তুত করি যে না, তুমি যা শিখে আসছো সেটার বাইরেও জগতের অন্য কিছু আছে। আমি ওদেরকে সবসময় বলে আসছি কখনো ফার্স্ট থেকে তার হবার চেষ্টা করবে না, তাহলে ইউ উড বি ডাম, কিন্তু তোমরা নিজেদেরকে মনে করবে যে আমি অনেক জ্ঞানী। তো এইটাই যদি আমরা সবসময় মনে করি যে জ্ঞানের অহমিকা থেকে যদি নিজেদেরকে বের করতে পারি যে আমরা আসলে কিছুই জানি না, কিছুই জানি না, হ্যাঁ, তাহলে এই যে জানি না এইটাকে একেবারে মানে পরিপূর্ণভাবে আত্মস্থ করা যে আই নো নাথিং। তাহলে এই যে নাথিং, এটা কিছু জানি না, এইটার ভিতরে আমরা আমাদের যেটা আপনি বলছিলেন যে আমাদের মানে মানবিক ডাক্তার হইতে হলে আগে আমাকে নিজেকে এগুলি কাজ করতে হবে নিজের উপরে। আমার ভিতরে যদি অনেক মুখোশ থাকে যে না আমাকে কোটসুট পরে একদম একদম একজন পণ্ডিত ডাক্তার সাজতে হবে, হ্যাঁ, ওইভাবে মানে গম্ভীর ভাবে হ্যাঁ আপনাকে এটা করতে হবে, এই টেস্ট করতে হবে, তাহলে তাহলে আমি তো মানে যত বেশি এরকম নিজের সাথে অভিনয় করবো একসময় কিন্তু আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবো। হ্যাঁ, অভিনয় করে কতক্ষণ থাকা যায়। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আরেকটা বিষয় যদি আমি জানতাম, আপনার কাছে প্রশ্ন ছিল যে, যেহেতু বললেন যে ছোট বাচ্চারা যখন পড়াশোনা করতো অনেকটা জোর করে পড়াশোনা করানো লাগতো, তা আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু অনেকে কিন্তু এমন ছিল যে জপে জপে কোনো কিছু মুখস্থ করতো। তো এখন মেডিকেল লাইফে এসে তো আর জপে জপে মুখস্থ করার মতো এতটা সময়ও থাকে না। তো এখন এই মেডিকেল লাইফে অনেকেরই কিন্তু এই প্রবলেমটা হয়, বিশেষ করে ফার্স্ট ইয়ারে যারা থাকে, যে পড়া মুখস্থ করার চেষ্টা করছে কিন্তু মুখস্থ হচ্ছে না। বিশেষ করে আইটেম পেন্ডিং পেন্ডিং পেন্ডিং, যখন পেন্ডিং হতে থাকে তখন আরো ডিপ্রেশনে চলে যায়, আর পড়াশোনাই করতে মন চায় না। আমার একটা ফ্রেন্ড ছিল, 6 মাসের জন্য ও একদম রেস্টে চলে গেছিল, বরঞ্চ ও কিন্তু রেস্টে যাওয়ার কারণে আরো পিছিয়েছে। মানে এতটা মানে ডিপ্রেশন বলার বাহিরে। তো এই জিনিসটা থেকে কিভাবে উত্তরণ করা যায়, মানে মেডিকেলি কিভাবে মুখস্থ, মানে জপে জপে মুখস্থ না করেও মনে রাখাটা মানে কিভাবে ইজিয়ার হয়, এটা যদি একটু আচ্ছা, বলতেন। গুড, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আসলে জোপে জোপে এই যে মুখস্থ করার যে টেন্ডেন্সি শৈশব থেকে আমাদেরকে করা হয়েছে, এটা সম্পূর্ণ আনন্যাচারাল। কারণ প্রকৃতিতে এই সব জপার কোনো সুযোগ নাই। হ্যাঁ, অর্থাৎ যে কোনো কিছু লার্নিং হবে এরকম প্র্যাকটিসের মাধ্যমে, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে নলেজ এনহ্যান্সমেন্ট হয়। এখন নলেজ মানে যদি বই মুখস্থ করা হয় যে এটা চার্ট করে এই যে কি বলে টেবিলের এইখানে 5টি পয়েন্ট, সেই 5টি পয়েন্ট এই, মানে এই চাইতে ডাম্প কোনো ওয়ে অফ লার্নিং হতে পারে না। তাহলে কোনটা আইডিয়াল? আইডিয়াল হচ্ছে যে তাকে ওভারঅল অনেক কিছু জানতে হবে, এবং অনেক কিছু জানতে হবে মানে নট নেসেসারিলি ওই চার্ট মুখস্থ করতে হবে, ওইটা তো একটা ডাম্প আইডিয়া। হ্যাঁ, যে ওই ছক মুখস্থ করা, পয়েন্ট মুখস্থ করা, বুলেট পয়েন্ট মুখস্থ করা। আমাকে ওই জিনিস সম্পর্কে জানতে হবে এবং জেনে আমার যতটুকু আমার ব্রেনে থাকে দ্যাটস ওকে। আমাকে খুব ভালো নাম্বার ফার্স্ট মার্কস পাওয়া দরকার নেই। আমার কনসেপশনটা যদি হয়, আমাকে এই জন্য প্রচুর রেফারেন্স বই পড়তে হবে। আমি এক্ষেত্রে আরেকটা ছোট্ট উদাহরণ দিই, যেটা হচ্ছে যে আমার যে ছেলের কথা বলছিলাম, ওরই একবার একটা হিস্ট্রি পরীক্ষার আগে আমাকে বলছে যে আব্বু আমার হিস্ট্রিটা আমার কাছে একটু কঠিন লাগে, অনেক কিছু মুখস্থ করতে হয়। তা আমি বললাম ঠিক আছে আব্বু, তাহলে আজকে রাতে আমরা কিছুটা সময় একসাথে পড়বো এবং তারপরে আমরা দুইজনেই দেখবে যে আমরা এটা আমাদের আয়ত্তে আসছে। তো কি কি তোমার হিস্ট্রির টপিক আছে? বললো যে কয়েকটা সিভিলাইজেশন, চাইনিজ, গ্রিক, রোমান ইত্যাদি। তো আমরা এক একটা করে পড়া শুরু করলাম, তো ওর ওইগুলি পড়তেছি এবং পড়ে বিভিন্ন জিনিস আমি ভাববো এই জিনিসটা তো আমি বুঝতেছি না।
চলো এটা আমরা ইন্টারনেটে দেখি, তাহলে ইন্টারনেটে ওইটা দেখলাম, তো ওইখানে হয়তো একটা পাথরের ছবি এসেছে, এই ছবিটা এই পাথরটা কি পাথর এটা সম্পর্কে পরিষ্কার এখানে ধারণা নেই, আমরা সেটা আবার একটা অন্য একটা ইউকিপিডিয়াতে গেলাম। তাহলে এইভাবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন ভাবে মানে ভ্রমণ করলাম, হ্যাঁ, ওয়ান্ডারিং করলাম, এবং এই যে মজার বিভিন্ন ইন্টারেস্টিং জিনিস আমরা জানলাম, কিন্তু কিছুই কিন্তু মুখস্থ করিনি। তাহলে এইভাবে যখন সমস্ত সিভিলাইজেশন গুলি আমরা দেখলাম, বিভিন্ন আউটসোর্সের বিভিন্ন বাইরের বিভিন্ন রেফারেন্স থেকে, ইউটিউব থেকে, বিভিন্ন অন্যান্য রিসোর্স থেকে, স্লাইডস থেকে, তখন তারপরে আমি ফাইনাল বলবো, আবু দেখো এখন কিন্তু তুমি এখান থেকে যা প্রশ্নই আসে তুমি কিন্তু কিছু না কিছু লিখতে পারবা, এবং তোমাকে কিন্তু কেউ খারাপ নাম্বার দিতে পারবে না, কারণ তারা বুঝবে যে তুমি বইয়ে যা আছে তার চাইতে বেশি কিছু জানো। তাহলে আমাকে বললো যে আব্বু কিন্তু এই যে সন তারিখ এইগুলি তো আমার মনে থাকে, আমি নট নেসেসারি, দরকার নেই, জাস্ট লিভ ইট। কারণ এগুলি তো গাধার, যে জিনিস ইন্টারনেটে সার্চ করে পাওয়া যায়, গুগল সার্চ করে, সেটা কেন মুখস্থ করতে হবে? মানে এর চার দাম কিছু হতে পারে না। আমি এটা নিয়ে একটা কথা বলবো। তো যাই হোক, এখন ওই যখন ওকে আমি এটা বললাম যে তোমার সন্তানিক লাগবে না, তোমাকে সন্তানিক যেহেতু তুমি লিখবে না, তোমার টিচার তোমাকে ফার্স্ট ভালো মার্কস দিবে না, কারণ সব তারা এক্সপেক্ট করবে ওই যে ওগুলি মুখস্থ সবাই করে সবাই বমি করতেছে কিনা, তোমাকে ভালো মার্কস দিবে না, কিন্তু কেউ তোমাকে ফেলও করাতে পারবে না, কারণ তারা বুঝবে যে তুমি অনেক কিছু এক্সট্রা জানো। তাহলে এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস বলি, যে আমি কিছুদিন আগে একটা ল্যান্সেট ম্যাগাজিনে আমি একটা এডিটোরিয়াল একটা একটা দিয়েছিলাম যে এআই নিয়ে স্টিগমা। তো এআই নিয়ে স্টিগমা, তো বা এটা নিয়ে একটা লেখা দিয়েছিলাম, তো ওরা সেটা রিজেক্ট করেছে, ওরা বলছে যে এটা অনেক পুরাতন একটা টপিক। তখন আমি ওদেরকে আবার এটা রিপ্লাই দিলাম, আচ্ছা রিজেক্ট করছে, ওকে ইটস ওকে, কিন্তু তোমাদের এখানে যে ওই সাবমিশনের ওইখানে অনেক রকম ঘর আছে, ওখানে তার মধ্যে লেখা আছে যে এই লেখাটা তৈরি করতে এআই এর হেল্প নেওয়া হয়েছে কিনা। তাহলে এই যে প্রশ্ন করতেছো, এইটাই তো একটা স্টিগমাটাইজ প্রশ্ন, কারণ এআই এখন কে ব্যবহার না করবে? হ্যাঁ, এআই কে ব্যবহার না করবে? তাহলে এআই যে ব্যবহার করবে না, ব্যবহার না করা মানে, এই যে একসময় যখন প্রিন্টিং প্রেস আবিষ্কৃত হলো 1400 সামথিং সালে, ওই সময় কিন্তু অনেক জ্ঞানী বোদ্ধারা তারা এইটার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল যে প্রিন্টিং প্রেসের ফলে বইয়ের ভিতরে জ্ঞান সহজে পাওয়া যাবে, তাহলে জ্ঞান অর্জনের কঠিন পদ্ধতি যদি না থাকে তাহলে তো জ্ঞানের মূল্য থাকবে না। তাহলে এই এআই নিয়েও আসলে ঠিক এইরকম একটা স্টিগমা, যে সবাই এআই এত সহজে ব্যবহার করলে, এত সব রিভিউ টিভিউ সুন্দরভাবে করা যাচ্ছে, তাহলে মানুষের তো ক্রিয়েটিভিটি থাকবে না, এই জন্য বলা হয় যে এআই দিয়ে করা যাবে না। তাহলে এইটা তাদের ডাম্বনেসেরই একটা প্রকাশ। যে এইটাই তাদেরকে আমি আবার অ্যান্সারে লিখলাম যে এটাও তো একটা তোমাদের একটা স্টিগমা, যে তোমরা এই ধরনের প্রশ্ন তোমরা আবার করতেছো। জি স্যার, আপনি তাহলে একটা সেলফ লার্নিংটাকে একটু বেশি এমফাসাইজ করছেন। অবশ্যই, ইয়েস ইয়েস। স্যার, এখন আমাদের মেডিকেলে যেই মানে একটা লিমিটেড টাইম থাকে, লিমিটেড টাইমে কিভাবে সেলফ লার্নিংটা ফাস্টার করা যায়, আরো কিভাবে দ্রুত করা যায়? আচ্ছা, এক্ষেত্রে দুটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে যে সেলফ লার্নিং এর ক্ষেত্রে প্রচুর রেফারেন্স ব্যবহার করতে হবে। এখন তো ইন্টারনেটে আমি যেমন একটা বই, অ্যানাটমি বই, আমি অ্যানাটমি অনেক রেফারেন্স, অনেকের ব্রেইনের লার্নিং কিন্তু এক একজনের এক এক রকম, কেউ হচ্ছে ইলাস্ট্রেশনের মাধ্যমে বেশি লার্নিং হয়, তাহলে সে যদি ওরকম ইলাস্ট্রেটেড অনেক কিছু ইন্টারনেটে ফ্রি পাওয়া যায়, হ্যাঁ, অ্যানাটমি সম্পর্কে, তারপরে হিস্টোপ্যাথোলজি, এখন সে যদি ওইগুলি ইলাস্ট্রেটেড মডেলগুলি দেখে, 3D মডেলগুলি দেখে, তাহলে তার লার্নিংটা ভালো হবে। এটা হচ্ছে একটা জিনিস, রেফারেন্স প্রচুর বাইরের জিনিস থেকে দেখতে হবে। শুধুমাত্র পাঠ্য বইয়ের ওগুলি মুখস্থ করার চেষ্টা একেবারে বন্ধ করতে হবে। আমি কিন্তু আমার পাঠ্য বই আমি খুব কম মুখস্থ করেছি, বিশেষ করে আমি যখন পোস্ট গ্রাজুয়েশনে যে সাইকিয়াট্রিতে পড়াশোনা করেছি, তখন কিন্তু আমি মুখস্থ বিদ্যা আমার একেবারেই চলে গেছে, আমি পারতামই না। অন্য সবাই গড়গড় করে বলতো, আমার কাছে এটা অসহনীয় লাগতো, হ্যাঁ, যে আমি এটা পারতামই না। তো যাই হোক, ওই রকম ভাবে বিভিন্ন জিনিস থেকে, আলাদা সোর্স রিসোর্স থেকে লার্ন করা, এইটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে এটাকে বলে ওভারফিটেড ব্রেইন হাইপোথিসিস, অর্থাৎ যেই বিষয়টা আমার আমার পাঠ্য বিষয়, সেইটার বাইরের কোনো কিছুতে আমাকে ইনভলভ হতে হবে। যেমন এটার উদাহরণটা এইভাবে বলা যায় যে আমরা মেডিকেলে থাকতে দেখেছি যে কোনো একটা পরীক্ষার আগে হয়তো আমাদের ফ্রেন্ড কেউ বেড়াতে আসছে, হ্যাঁ, অথবা বাসায় হয়তো ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমাদের কোনো আত্মীয় স্বজন, নানা বা নানি বা মামা এরকম কেউ বেড়াতে আসছে, তখন আমরা অত্যন্ত আনন্দিত হই যে তাদেরকে নিয়ে ঘুরতেছি, বেড়াচ্ছি। পড়াশোনা তখন দেখা যায় যে অতটা হয় না, কিন্তু দেখা যায় ওই পরীক্ষাগুলি ভালো হয়। তাহলে এটার কারণটা হচ্ছে যে ওভারফিটেড ব্রেইন হাইপোথিসিস বা ওবিএইচ, এটা এরকম বলা হয় যে মানে যখন মেশিন লার্নিং করা হয়, মানে করা হয়েছিল, যেমন আগে যেটা সুপার কম্পিউটার ছিল, যারা ওই যে আমরা ছোটবেলায় দেখেছি যে গ্যারি কাসপারভকে যে দাবাতে হারিয়েছিল, হ্যাঁ। তো প্রথমে যেটা করা হয়েছিল, তাদেরকে কি করা হয়েছিল, যে আমাদের শিশুদেরকে আমরা যেভাবে শিখাই
যে ওই সুপার কম্পিউটার গুলোকে মানে যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দাবার ম্যাচ, সেই ম্যাচের সমস্ত সিকোয়েন্স গুলি তাদেরকে ফিট করানো হয়েছিল ওই বাচ্চাদেরকে করে পরামুখস্থ করানোর মতন। তাদের এক্সপেকটেশন ছিল ওই যে সমস্ত মানে বেস্ট বেস্ট যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন শিপের ম্যাচগুলির সিকোয়েন্স যদি ওদের মধ্যে ফিট করানো হয় তাহলে ওরা একেবারে শ্রেষ্ঠ দাবাড়ু হয়ে যাবে। কিন্তু দেখা গেল তারা অল্প সময় পরে তাদের ফেলিওর। হ্যাঁ, তখন চিন্তা করা হচ্ছে না, ওদেরকে একদম ফ্রম দ্য স্ক্র্যাচ তাদেরকে শিখাইতে হবে। কিভাবে শিখাইতে হবে? তাদেরকে কোনো কিছু শিখানোই হবে না, দাবার কোনো পূর্ব লব্ধ জ্ঞানই তাদেরকে দেওয়া হবে না, তাদেরকে জাস্ট মানে মানে নেই। যারা দাবা খেলতে দেওয়া হলো তো মানুষ তো প্রথমে দাবার তাহলে সুপার কম্পিউটার তো হারবেই। তাহলে দেখা গেলো যে এক দুই চালেই হেরে গেছে। তারপরে দেখা গেলো যে আবার আস্তে আস্তে বাড়তেছে, কারণ সে তখন আস্তে আস্তে নিজে থেকেই শিখতে পারছে এইরকম দিলে তো আমি হারছি, এবার একটু এইভাবে দিই। তাহলে এইভাবে যখন সে লার্নিং করা শুরু করলো তখন দেখা গেল যে সে আস্তে আস্তে মানুষকে পরাভূত করা শুরু করলো। তাহলে ওভারফিটেড ব্রেইন হাইপোথিসিসের ব্যাপারটা হচ্ছে এইটা, যে আমি যদি আমার পাঠ্য বিষয় যদি বেশি করে ঢুকাইতে থাকি তাহলে ব্রেইন ওইটাতে ওইটা মানে এক্সস্টেড হয়ে যাবে। আমাদের যে নিউরোনাল কানেক্টিভিটি, সাইন্যাপটিক মেকানিজম, অর্থাৎ একই নেটওয়ার্ক বারবার ফ্লেয়ার আপ করতেছে, তাহলে ওই জায়গায় কিন্তু নিউরোট্রান্সমিটার ডিকে হবে, যে ফলে আমরা যে একই জিনিস পরম কিছু করতে করতে মাথায় আর কিছু তখন ঢুকে না। তাই না? আমরা কত কিছু করছি তখন, চা খেয়ে আসি, একটু বাইরে ঘুরে আসি, কিন্তু পড়তে বসলে আবার দেখা যায় যে মাথায় কিছু ঢুকতেছে না। কেন ঢুকতেছে না? কারণ এক্সস্টেড হয়ে গেছে, নিউরো ট্রান্সমিটার ডিকে হয়ে গেছে। এছাড়া বেস্ট হয়েছে তখন জাস্ট লিভ ইট, লিভ ইট, পরীক্ষা যা হয় হবে। পরীক্ষা ওই কনফিডেন্স, পরীক্ষা আমি ফেল করতে পারি, ওকে, সেটা একটা অভিজ্ঞতা, দেখি ফেল করলে কি হয়। তাহলে যখন আমি এই সাহসিকতা থাকবে, এই দুঃসাহসিকতা থাকবে, একটা ঝুঁকি নেওয়ার একটা গেমের মেন্টালিটি থাকবে, কারণ লাইফ হচ্ছে একটা গেম, এবং এইখানে যদি আমরা সবসময় জিততে চাই তাহলে এটা হবে ডাম, এবং সেক্ষেত্রে কিন্তু জীবনের কোনো মানে বৈচিত্র্যই থাকবে না। আমরা যদি সবকিছুই জানি, সবটাতে আমরা জিতবো, তাহলে তো এটা তো বোরিং লাইফ হবে। তাহলে যখন আমরা অনিশ্চয়তা থাকবে যে আচ্ছা এইভাবে আমরা এটা করতে পারি, এভাবে আমরা চেষ্টা করতে পারি, তখন আমরা যখন লাইফে আমাদের এই অনিশ্চয়তাকে এমব্রেস করব, আচ্ছা ঠিক আছে কি হয় দেখি, তখন আসলে আমাদের রেজিলিয়েন্স বাড়বে, এবং তখন আমাদের মানে দক্ষতা সমস্ত দিক থেকে উৎকর্ষ এগুলি বাড়তে থাকবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, যেহেতু আমরা এতক্ষণ পর্যন্ত মানে জানলাম কিভাবে পড়তে হবে, পড়ার মানে স্কিলটা, লার্নিং স্কিল একটু জানলাম, যদি স্যার একটু বলতেন। অনেকের আবার একাডেমিক পড়াশোনা ভালো লাগে না, ক্লিনিক্যাল সাইডটা খুবই অ্যাট্রাকটিভ বলে মনে হয়। তো ওদের ভবিষ্যৎটা যদি একটু বলতেন, ওদের ভবিষ্যৎ কি খুবই খারাপ নাকি? অবশ্যই না, ডেফিনেটলি না। কারণ ওই যে বললাম না যে এক একজন এক একটা ফুল এক এক রকম। এখন কম্পেয়ারের কিছু নাই, যে একটা আপেলকে যদি আমি মনে করি না এই আপেলকে কমলায় পরিণত করতে হবে, সেটা যেমন হবে একটা খুব মানে একটা ইনসেন একটা আইডিয়া। কমলা কমলা, আপেল আপেল। তাহলে যে প্র্যাকটিক্যালি অনেক ভালো, নট নেসেসারিলি তাকে অন্য কিছু করতে হবে, তাকে একদম একাডেমিক হইতে হবে, সে প্র্যাকটিক্যালিটাই করুক। এবং সে এই যে মানে ব্যাপারটা হচ্ছে যে এইটাকে অ্যাকসেপ্ট করা। হ্যাঁ, কারণ আমরা শুনে আসছি, যেমন আমি যখন প্রথমে পোস্ট গ্রাজুয়েশনের সময় সবাই কি করে, প্রথমে মেডিসিনটাকে চয়েস করে, মেডিসিন, কার্ডিওলজি ইত্যাদি, তো আমিও তাই। তো পরে আমাকে আমার এক ছোট ভাই বললো যে ভাই আপনার তো বয়স হয়ে যাচ্ছে, যে আপনি সময় হয়ে যাচ্ছে, আপনি তাহলে এমন একটা সাবজেক্টে পরীক্ষা দেন এমডি, যেই সাবজেক্টটাতে আপনার ক্লিনিক্যাল টাচও থাকবে কিন্তু অত বেশি প্রতিযোগিতা নাই, তার ভিতরে একটা হচ্ছে ফিজিক্যাল মেডিসিন আর একটা হচ্ছে সাইকিয়াট্রি। তা আমি যখন বাসায় বললাম সাইকিয়াট্রি, বাসায় তো সবাই এটা নিয়ে স্টিক, হ্যাঁ পাগলের ডাক্তার, এটা সবাই বলে পাগলের ডাক্তাররা পাগল হয়, সুতরাং এই সাইকিয়াট্রি এটা। তো যাই হোক, তাদের আবার সাইকোলজিতে অনেক আগ্রহ ছিল ছোটবেলা থেকে, তো আমি ওই সাইকিয়াট্রিতেই কিন্তু আলটিমেটলি ক্যারিয়ার করলাম। এবং এইটা যেহেতু আমার প্যাশনের সাথে আমার প্রফেশন মিলে গেছে, যার ফলে কিন্তু আই এম হ্যাপি। মানে আমার যেমন গতকাল আমার একটু মানে গতকাল আজকে সকালে ওঠার সময় আমি দেখলাম আমার একটু জ্বর জ্বর অনেকটা, আমি জানি না চিকুনগুনিয়া টিনিয়া কিনা, মানে শরীর অনেক ব্যথা। হ্যাঁ, তো ওইটা থেকে আমি তখন বিছানাতে করার সময় আমি চিন্তা করতেছিলাম যে আমি যদি এখন মারাও যাই আমার কোনো দুঃখ থাকবে না, মানে আই এম দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এটা আমি একদম মানে খুব মানে আমার কোনো ক্ষোভ নাই, কোনো আক্ষেপ নাই, ইস আমি এইটা করতে পারলাম না, এটা হলো কোনো ক্ষোভ নাই। তাহলে এই যে একটা সেলফ কন্টেন্টেডনেস, অর্থাৎ নিজের আত্মতৃপ্তি, এইটাই হচ্ছে আসলে আমাদের মূল বিষয়। এইটার অভাব থাকে কারণ আমরা সবসময় টার্গেট ওরিয়েন্টেড, না আমাকে আরো হইতে হতে হবে, আরো হইতে হতে হবে, আরো হইতে হতে হবে। কিন্তু যখন আমি ওইটা করাটা ছেড়ে দেব না, আমি জোর করলেও কিছু হবে না, আবার জোর করে আমি নিজেকে যদি মনে করি না আমি কিছুই করবো না, সেটাও হবে না, কারণ দেখা যাবে যে আমার ভিতর থেকে এটা করি তো এটা করি তো একটা কিছু না কিছু একটা ড্রাইভ আসবে। তাহলে আমি এগুলিকে অটো পাইলটে যদি ছেড়ে দেই,
তাহলে হবে কি যে আমি কেবল রিল্যাক্স থাকবো, এবং যখনই আমরা যত বেশি রিল্যাক্স থাকবো তত আমাদের ব্রেইনের পোটেনশিয়াল তত বাড়বে, হ্যাঁ, ক্রিয়েটিভিটি বাড়বে। তখন দেখা যাবে যে আমার ভিতর থেকে স্পন্টেনিয়াসলি সুন্দর সুন্দর অনেক আইডিয়া আসতেছে, অনেক ভালো ওয়ার্ক জেনারেটেড হবে, হ্যাঁ, যেমন বিভিন্ন ধরনের লেখালেখি কাজ হবে, বিভিন্ন ধরনের পাবলিকেশন হবে, সবকিছুই হবে। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আপনি যদিও আপনি বললেন যে আপনি খুবই হ্যাপিয়েস্ট মানুষ, কিন্তু স্যার কোনো সময় কি আপনার কোনো সময় হতাশা কি আসে না? যদি হতাশা হ্যাঁ, আসে অবশ্যই আসে। তখন সেক্ষেত্রে কি করি? তখন স্যার, জি স্যার, তখন দ্যাটস এ সেক্ষেত্রে ভেরি কি গুড করেন? কোশ্চেন। হ্যাঁ, ডেফিনেটলি। কারণ এইটা স্বাভাবিক যে আমাদের ব্রেইনে ইমোশন কিন্তু এটা স্পন্টেনিয়াসলি হয়, এবং আমাদের এক্ষেত্রে অনেক স্টিগমা আছে, মানে ইলিউশনটা কি? যেমন মনে করেন যে আমার কোনো কারণে মানে মন খারাপ হয়ে আছে, হ্যাঁ, তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করি, আমাদের ব্রেন করে কি যে আমাদের ব্রেনের যে লেফট সাইড, যেটা যেখানে ওই যে ব্রোকাস এরিয়া আছে, ওইটা হচ্ছে নেগেটিভ পার্ট, এ করে কি সবকিছু একটা ব্যাখ্যা দাঁড় করায়, এবং ব্যাখ্যাটা মানে গোঁজামিল ব্যাখ্যা তৈরি করে। যেমন আমরা স্বপ্ন দেখি, যে স্বপ্নেও কিন্তু আমাদের ব্রেন এরকম একটা ব্যাখ্যা তৈরি করে। তো এইটাতে যেটা হয় যে যখন আমরা ওই যে কোনো কারণে যদি আমার মন খারাপ হয়, তখন আমরা মনে করি কি যে আচ্ছা এই এই কারণে মন খারাপ, হ্যাঁ, যে আমার এই এই অমুকে আমাকে এরকম একটা কথা বলেছিল, বা আমার এই জিনিসটা হয়নি, এই যেটা এই জিনিসটা অ্যাকসেপ্টেড হয়নি, এই কারণে হয়তো আমার মন খারাপ। কিন্তু আবার দেখেন যে পরবর্তী দিনে কোনো একটা কারণে দেখা যায় মন খুব ভালো ফিল করতেছি, হ্যাঁ, এই যে একটা কোনো একটা ঘটনা ঘটেছে বা কোনো ঘটনা ছাড়াই বাইরে কফি খেতেছি, বারান্দায় গাছপালা দেখে খুব মনটা আনন্দ লাগছে। তাহলে দেখেন ওই যে আমার ভালো লাগছে যখন, তাহলে মন খারাপ যে ছিল আগের দিন সেই কারণগুলি কিন্তু একই রকম রয়েছে, ওই কারণগুলি কিন্তু রিভার্স হয়ে যায়নি। কিন্তু এখন ওই কারণগুলি থাকা সত্ত্বেও কিন্তু মনটা আমার ভালো ফিল করছে। তাহলে আসলে কারণ ব্রেইন একটা ইলিউশন তৈরি করে যে মন খারাপের নিশ্চয়ই এটা একটা কারণ, কিন্তু আসলে এটা ইমোশন ন্যাচারালি হয়। তা আমি যেটা করি, যখন আমি কখনো কখনো এরকম হয় যে একা একা যখন থাকি অনেক সময় মন খারাপ লাগে, তো তখন সাধারণত আমরা শিখে আসছি যে এটাকে ওভারকাম করার জন্য চেষ্টা করা, হ্যাঁ, ব্রিদিং এক্সারসাইজ করা, বা একটা মেডিটেশন করা, বা একটা বই পড়া, বা যে কোনো কিছুতে ইনভলভ হওয়া। কিন্তু আমি সেটা করি না। আমি যেটা করি যে ওই যে খারাপ লাগার অনুভূতিটাকে, ওইটাকে আরো ইন্টেন্সিফাই করার চেষ্টা করি, ওইটাকে আরো আমি বেশি আত্মস্থ করার, ওটাকে আরো বেশি অনুভব করার চেষ্টা করি, ওটাকে তাড়ানোর চেষ্টা করি না, ওখান থেকে পালানোর চেষ্টা করি না। মন খারাপ লাগছে, হ্যাঁ, ওটা আরো বেশি ভাবে ওটা আসুক, ওটাকে আমি আরো গভীর ভাবে উপলব্ধি করতে চাই, কারণ ওটা আমারই অংশ, আমার ব্রেনের তৈরি হচ্ছে। এটাকে আমি কেন এড়াবো? ওই যে যেরকম রাগ, রাগকে আমি কেন দূর করবো, বা ঈর্ষা থেকে কেন আমি পালাবো? এটা তো আমার ভিতরে তৈরি হচ্ছে, আমারই অংশ। তাহলে আমার অংশ আমার সন্তানের মতন, তাহলে সন্তানের প্রতি যেরকম ভালোবাসা থাকে মানুষের, সেরকম আমার সকল ইমোশন সেটা ক্যাটাগরির ঊর্ধ্বে। ভালো ইমোশন খারাপ ইমোশন বলে কিছু না, সকল সন্তান যেমন সমান, সেরকম আমার ভিতরে যেমন ভালোবাসা, মানবতা বোধ, সেগুলিও আমার আছে। আমার ভিতরে সেই একই রকম লোভ, ঈর্ষা, ক্রোধ, এগুলিও আছে। তাহলে ওগুলিকেও যখন আমি একই রকম ভাবে ভালোবাসবো, আপন মনে করব, তখন না ওরা আমার পোষা হয়ে যাবে। তখন ওই যে আমি ইনোসেন্ট হতে পারবো। তাহলে এইরকম ভাবে যখন আমার মাইন্ডসেটটা হবে, তখন ওই যে আমি কোনো কিছু আবেগ থেকে নিজেকে মানে দূর করার চেষ্টা করব না, এমব্রেস করতে হবে সবকিছুকে। জি স্যার, অবশ্যই স্যার। স্যার আমি বলতে চাচ্ছিলাম, যদি স্যার কিছু না মনে করেন, আপনি একজন প্রতিষ্ঠিত চিকিৎসক হিসেবে, একজন নামকরা চিকিৎসক হিসেবে আপনার যে প্রতিদিনের যে ডেইলি রুটিনটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আচ্ছা, এখানে এটা আমি কারেকশন করি, আমি মোটেও প্রতিষ্ঠিত বা নামকরা কোনো মানুষ না। তাহলে আমার দেখা যেত যে আমার চেম্বার ভর্তি রোগী, হ্যাঁ, বিভিন্ন হসপিটালে দৌড়াতে দৌড়াতে আমি আর মানে মানে এত বেশি ব্যস্ত যে আমি এই সেশন করার সময় থাকতো না। আমি যেটা করি, মানে আমি আমার রুটিন বলতে যে আমি আসলে নিজেকে সবসময় যে ফ্লোতে ছেড়ে দিই। আমার যদি কোনোদিন মনে হয় যে আজকে আমার সারাদিন শুয়ে বসে থাকতে ইচ্ছা করতেছে, শুধুমাত্র আমি আজকে যে আমি আমার বিভিন্ন নিউজ সায়েন্টিস্ট বা এরকম বইপত্র বা ইউটিউবে আমি বিভিন্ন জিনিস দেখি, ওইগুলি দেখে আমার সময় কাটাতে ইচ্ছা করতেছে, আমি তখন সেগুলিই করি। আমি কখনো নিজের উপর প্রেশার ক্রিয়েট করি না, আমাকে এটা করতে হবে, এটা করতে হবে। আমি আমার মন যেটা চায় সেটা সেদিকেই চাই, কারণ আমি মনে করি যে প্রাকৃতিক ভাবে যেটা হবার সেটাই হবে। আমি কোনোটা চাইলেও এটাকে আনডান করতে পারবো না, আবার চাইলেও আমি এটাকে ফোর্স করতে পারবো না। যেমন ধরেন আপনার সমুদ্রের স্রোত সমুদ্রেরই অংশ। এখন এক একটা স্রোত যদি মনে করে যে না, তাকে আরো দ্রুত চলতে হবে, তাহলে সেটা তো আসলে মানে অপ্রয়োজনীয়, তাই না? সে সমুদ্রের অংশ হিসাবে, সে সমুদ্রের স্রোত, প্রতিটা স্রোতে সে এইটাই তার প্যাটার্ন, এটাই ন্যাচারাল প্যাটার্ন। তাহলে তাকে জোর করে আরো বেশি এগোতে হবে, এগুলোর কোনো প্রয়োজন নেই।
তাহলে আমরা যেটা চেষ্টা করি, আমরা সবসময় আমরা যা না তার চাইতে বেশি কিছু যে মনে করি যে আমি যদি নিশ্চেষ্ট যে রিল্যাক্স থাকি তাহলে বুঝি আমি মানে যথেষ্ট চেষ্টা করলাম না, তাহলে বুঝি আমি অলস হিসাবে পরিগণিত হব। কিন্তু আমি যখন এই ফ্লোতে যখন নিজেকে ছেড়ে দেবো যে না, যেটা হবার সেটাই হবে, হ্যাঁ, এবং আমি প্রকৃতির অংশ হিসাবে আমি আমার আমার দ্বারা যেভাবে যা কিছু হবে সেটা সেভাবেই আমি এটাকে অ্যাকসেপ্ট করবো, তখন দেখা যাবে যে ওই যে আমার ভিতরে স্ট্রেস কম থাকবে। তখন আমার ব্রেইনের রেটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেমে একটা কাজ করে কি, যে সে ইনফরমেশন গুলি সিলেক্ট করে, মানে কয়েক প্রকার ইনফরমেশন সিলেক্ট করে। এক হচ্ছে যে যেটা আমাদের জন্য ডেঞ্জারাস, যেটা হয় হচ্ছে যখন আমরা ওই যে ডুম স্ক্রলিং করি, এই যে ফেসবুকে কেবল নেগেটিভ তথ্য ইনফরমেশন গুলি দেখতে দেখতে ব্রেন একেবারে মানে সেলফ সাবোটাজ হয় ওটা। তাহলে ওই নেগেটিভ জিনিস চারিদিকে দেখতে থাকি। আর আরেকটা হচ্ছে যে যখন নতুন কোনো ইনফরমেশন ব্রেইনে আসে, স্টিমুলেশন, তখন ব্রেইন ওটাকে লোকেট করে। আর হচ্ছে যে আমি আমার নিজের যেটা মানে ব্যক্তিগতভাবে আমি যেগুলি একটা সেট অফ থটস যেটা আমার ভিতরে সবসময় আছে, ব্রেন কিন্তু চারিদিকে ওইটাকেই মানে ওইটাকেই সে ম্যানিফেস্ট করার চেষ্টা করে। অর্থাৎ আমি যদি মনে করি যে না হাইস, আমার দ্বারা আমি একদম অলস, আমার দ্বারা কি হবে, আমার দ্বারা কিছু হবে না, তাহলে কিন্তু আসলে আমার দ্বারা কিছু হবে না। কিন্তু আমি যদি বলি কি না আমি ন্যাচারাল ফ্লোতে আছি, যেটা হয় সেটাই ওকে, হ্যাঁ, মানে কোনো কিছুতে আমার হারানোর কিছু নাই। হ্যাঁ, জীবনে 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 আসলে কি আছে, তাই না? এত তাড়াহুড়ো করে কি হবে, আলটিমেটলি তো মারা গেলে তো আমরা তো মরেই যাব। তাহলে এত দৌড়, এত ইঁদুর দৌড়ের কি আছে যে আমাকে এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, কোনো প্রয়োজন নেই। তাহলে এইভাবে যখন আমি নিজেকে প্রশান্তির ভিতরে ছেড়ে দিই, তখনই কিন্তু আমার ব্রেইনের ক্রিয়েটিভিটিটা আনলক হবে, বিভিন্ন নতুন ফ্যাকাল্টি ওপেন হবে। ধন্যবাদ স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল আমার। কোনো কারণে দেখা গেছে যে আজকে এই কাজটা করব, কাল এই কাজটা করব, এরকম অনেক আমরা প্ল্যানিং করি, সারাদিনে অনেক প্ল্যানিং করি, কিন্তু আলটিমেটলি দেখা যায় হঠাৎ করে না ব্ল্যাক আউট হয়ে গেছে, মানে মনে থাকে না যে ওই কাজটা করার কথা। মানে অনেকটা শর্ট টাইম মেমোরি লসের মতো। স্যার এটা কেন হয়? এটা তো মানে বয়স তেমনও হয়নি, তারপরও কেন হয় এটা যদি একটু আচ্ছা বলতেন। আচ্ছা, এইটা হওয়াটা খুবই স্বাভাবিক। যেমন আমার আমার যদি বিভিন্ন আমার ওই যে মানে যেমন সাফারিতে, হ্যাঁ, এইখানে দেখা যাবে যে আমার অনেক সময় দেখা যায় যে 100-200টা ট্যাব ওপেন থাকে। কেন ওপেন থাকে? কারণ আমার একটা জিনিস দেখতে গেলে ও এটা তো ইন্টারেস্টিং, ওইটা ওইখানে ওই ট্যাবটা ওপেন করি। হ্যাঁ, তারপরে দেখা গেলো আরেকটা ইউটিউবে একটা ইন্টারেস্টিং, ওইটাকে আমি সাফারিতে ওপেন করে রাখি, সব জায়গায় ওপেন করে রাখি যে এটা আবার সময় পর্যন্ত পড়বো। তারপরে আমার অনলাইনে মানে আমার কতগুলি মানে শত শত সব মানে কপি বই আছে, বিভিন্ন ইন্টারেস্টিং বই। তাহলে ওই বই সব তো আর আমার পক্ষে পড়া সম্ভব না। কিন্তু এখানে এইটা না একটা খুব বড় একটা সিগনিফিকেন্স আছে। মানে জাপানি যেটা একটা টার্ম আছে যে সম্ভবত আহ, 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 আমার এটা টার্মটা এই মুহূর্তে মনে নাই। তো ইয়েটা হচ্ছে এরকম যে ওরা যেটা করে যে ওরা কিছু বই কিনে সেই বইটাকে আর পড়ে না, ওরা ওটাকে রেখে দেয়। কেন? কারণ ওরা বলে যে এই যে জ্ঞান, এই যে অনেক কিছু আমার জানা, আমি আমার যে পড়া নাই, এইটা আমাকে আরো মানে নম্র করবে, যে আমি বুঝবো যে আসলে সবকিছু জানা সম্ভব না। হ্যাঁ, যে আমার জ্ঞানের বাইরে অনেক কিছু থেকে যাবে। তাহলে এই এই সেন্সটা যদি থাকে, মানে জ্ঞান জিনিসটা এমন, এটা কিন্তু একটা মানে টু সাইডেড একটা রেজরের মতো। কারণ জ্ঞানের অহমিকা হচ্ছে খুব মানে ভয়াবহ খারাপ একটি জিনিস। এই জন্য খারাপ যে এটার ফলে মানুষ অনেক ভুল করে ফেলে এবং অন্যের ক্ষতি সাধিত হয় অনেক বেশি। তাহলে সেই জ্ঞানের অহমিকা যেন না থাকে, এই কারণে যত বেশি আমরা বুঝবো যে না, আমার অনেক কিছু এখন অজানা, অনেক বই আমি পড়ি নাই, হ্যাঁ, অনেক ইউটিউবে ইন্টারেস্টিং অনেক লেকচার, এটা আমি সারা জীবন চেষ্টা করলেও তো আমি যে 100 বছর বাঁচলেও তো এগুলি সব কিছু আমি নলেজ গুলি অ্যাকুমুলেট করতে পারবো না। তাহলে এইগুলি ছাড়াই আমাকে পৃথিবী থেকে যেতে হবে। তাহলে এইটাই বাস্তবতা। তাহলে এটাকে যখন আমি অ্যাকসেপ্ট করে নিবো, তখন কিন্তু আমার ভিতরে আর ওই ক্রেভিংটা থাকবে না, হায় হায় আরো শিখতে হবে, এই পারলাম না। তখন মনে হবে না, যখন যেটা দরকার। কারণ আসলে কি মানে নলেজের ব্যাপারটা এরকম যে এটা কিন্তু একটা প্রাকৃতিক, এটা একটা নেটওয়ার্কের মতো। মনে করেন যে এটা মাকড়সার জাল, যেরকম একটা প্যাটার্ন, সুন্দর একটা প্যাটার্ন, এক একটা অংশ এক একটা ইউনিট। এখন একটা ইউনিটের কিন্তু আলাদাভাবে কিছু করার সুযোগ নেই। তাহলে আমরাও ঠিক তাই, আমরা ওই বৃহত্তর একটা ইউনিটের অংশ। তাহলে ওই প্যাটার্নের ভিতরে আমরা যখন থাকবো, তখন আমাদের ভিতরে সিনক্রোনিসিটি থাকবে, আমাদের ভিতরে ওই যে একটা ঐক্যতান থাকবে। আমরা ওই যে যাই হোক না কেন সেটার ভিতরে আমরা দেখা যাবে যে ওইটার ভিতরে আমরা প্রশান্তি অনুভব করতে পারবো। জি স্যার, অবশ্যই স্যার, ধন্যবাদ স্যার। স্যার আরেকটা বিষয় যদি আমি জানতে চাই, সেটা হচ্ছে কি স্যার, আপনি বললেন যে আমাদের
প্রতিদিনকার রুটিন এরকম মানে প্ল্যানার অনুযায়ী হওয়া উচিত। স্যার অনেকে আবার করে কি লিখে লিখে রুটিন বানিয়ে বানিয়ে অনেক প্ল্যানিং করে যে আজকে সকালে এতটাই উঠবো, এতটাই পরে মানে এই কাজ করবো সেই কাজ করবো। 2-3 দিন ঠিক থাকে, কিন্তু আলটিমেটলি এই রুটিনটা ফলো করা সম্ভব হয় না। স্যার কিভাবে প্ল্যানিংটা করলে মানে কন্টিনিউয়াসলি একটা শৃঙ্খলার ভিতরে থাকা যায়, এটা যদি একটু বলতেন। আচ্ছা, এইখানে ব্যাপার হচ্ছে যে আমরা জিনিসটাকে প্রথমত দেখেই আসছি ভুল পার্সপেক্টিভ থেকে। হ্যাঁ, যে আমরা সবাই চেষ্টা করি যে না আমরা রুটিন মতন চলবো, কিন্তু সবার ব্রেন কিন্তু একভাবে কাজ করে না। কারো ব্রেন হচ্ছে হ্যাপাজার্ড ওয়েতে কাজ করবে। হ্যাঁ, সে রুটিন তার পছন্দ না, মানে তার ব্রেন ওভাবে কাজ করতে অভ্যস্ত না। অনেকে আছে নাইট আউল, তারা তাদের ব্রেন এভাবেই অভ্যস্ত লার্নিং, তারা রাত জেগে শিখবে, তারা দিনের বেলা ঘুমানোর চেষ্টা করবে। তাহলে যখন আমরা এগুলিকে চেঞ্জ করতে চাবো, তাহলে মানে কি ওই যে সবাইকে বনসাই বানানোর চেষ্টা করব, যে আমি চেষ্টা করবো না আমাকে রুটিন লাইফে অভ্যস্ত হতে হবে, কিন্তু আমার ব্রেন যদি রুটিনে অভ্যস্ত না হয় তাহলে কিন্তু এটা আসলে ব্যর্থতায় পর্যবেসিত হবে। এই জন্য আসলে আমাকে আমার হার্টের দিকে শুনতে হবে যে আমার ব্রেন কিভাবে কাজ করে অভ্যস্ত। সে কি এই ধরনের রুটিনে অভ্যস্ত হতে চায়, নাকি তার রুটিন তার কাছে বোরিং। যেমন পার্সোনালি আমার জন্য কিন্তু রুটিন অত্যন্ত সাফোকেটিং। হ্যাঁ, আমার এটা কখনোই ভালো লাগে না রুটিন লাইফ বা এইটা, মানে আই কান্ট টলার। তার মানে তাহলে কি, আবার অনেকে আছে তারা রুটিন লাইফের বাইরে তারা থাকতেই পারে না। হ্যাঁ, যাদের ভিতরে অনেকে আছে যে রুটিনের বাইরে তারা চলবেই না। তাহলে এক একজন মানুষের এক এক রকম ব্রেইনের অ্যাক্টিভিটির প্যাটার্ন, এখন প্রত্যেককে বুঝতে হবে যে আমার প্যাটার্ন কি। আমি যতদিন ওই যে চেষ্টা করেছি না আমাকে রুটিন মতন চলতে হবে, ততদিন পর্যন্ত আমি ওই যে ওই একটা ব্যর্থ চেষ্টা করে গেছি, কোনোদিন সফল হই নাই। আমার এক্সস্টেড হয়েছে। কিন্তু যখন আমি এটাকে অ্যাকসেপ্ট করবো, আচ্ছা আমার ব্রেন তো এভাবেই কাজ করে, তখন আমি রুটিন টুটিন সমস্ত বন্ধ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, যেভাবে যখন যেটা মনে হয় সেটাই আমি করব। যখন যেটা শিখতে ইচ্ছা হয়, যখন যেটা পড়তে ইচ্ছা হয়, তখন সেটা করব। তখন দেখা গেলো যে আমার নিজের ফ্লোতে আমি চলতে পারছি। অর্থাৎ ওই যে আপেলকে কমলায় পরিণত করার চেষ্টা যখন থেকে বন্ধ করব, তখন থেকে আমি একটা বেস্ট আপেলে পরিণত হবে। মানে আমি আপেলত্বটাকেই প্রস্ফুটিত করব, কিন্তু আমি যতদিন চেষ্টা করবো আপেলকে কমলা বানাতে হবে, ওই চেষ্টা কোনোদিন সফল হবে না। জি স্যার, অবশ্যই স্যার। স্যার আপনার চোখে মেডিকেলের যে টিচার এবং স্টুডেন্ট রিলেশনটা বর্তমানে কেমন আছে, এবং কেমন হলে ভালো হতো, একটু একটু যদি সাজেশন দিতেন। হ্যাঁ, এইখানে আসলে অনেকগুলি ডাইনামিক্স কাজ করে। ডাইনামিক্স গুলি হচ্ছে এরকম, যেমন শিক্ষক এবং ছাত্রের ভিতরে সম্পর্কটা যেরকম হওয়া উচিত সেরকম আসলে হতে পারে না। কেন হতে পারে না? কারণ আমি এখানে দোষ দেবো আসলে শিক্ষকদেরই। কারণ শিক্ষকদের ভিতরে অনেক রকম মানে অনেক হিসাব নিকাশ কাজ করে, পলিটিক্স কাজ করে, মানে বিভিন্ন দলাদলি কাজ করে, যে অমুক রহিম সাহেবের কাছে বেশি কেন ছাত্র যাবে, করিম সাহেবের কাছে কেন কম যাবে। হ্যাঁ, বা আমি হব বেস্ট টিচার, আমার কাছে সবসময় সব ছাত্ররা ঘুরঘুর করবে। তাহলে আমার ভিতরে যদি এই ধরনের চিন্তা ভাবনা থাকে, সেটা কিন্তু আসলে আমার মানে সেটা তো কখনো কোনো সুস্থ কিছু তৈরি করতে পারে না। আমার ভিতরে যদি এরকম প্রতিযোগিতা থাকে, যেমন এই এগুলি কিন্তু ওই যে মানুষের একটা বায়াস আছে। বায়াসটা এটাকে বলা হচ্ছে যে এরকম যে যে যেমন একটা ইনস্টিটিউটের 100 জন যদি টিচার থাকে, তাদেরকে যদি বলা হয় যে আচ্ছা আপনি কি নিজেকে শ্রেষ্ঠ 10 জনের একজন মনে করেন, বা জনপ্রিয়তার শ্রেষ্ঠ 10 জনের একজন, তখন দেখা যায় যে 45-50% মনে করে হ্যাঁ যে আমি শ্রেষ্ঠ 10 জনের একজন। কিন্তু অ্যাকচুয়ালি এটা তো হতে পারে না। তাহলে আমরা আমাদের নিজেদের ওর্থ সম্পর্কে সবসময় এক্সাজারেটেড আমাদের আইডিয়া তৈরি হয়। সুতরাং আমি কতটুকু জানি, বা আমি কতটুকু জনপ্রিয়, আমি কতটুকু অনেস্ট। হ্যাঁ, প্রতিটা মানুষ নিজেকে মনে করে যে আমি গড়পড়তা মানুষের সাথে বেশি অনেস্ট, গড়পড়তা মানুষের সাথে বেশি জ্ঞানী, এবং গড়পড়তা মানুষের সাথে বেশি মানবতা বোধ সম্পন্ন। এটা একটা কগনিটিভ এরর। তাহলে যখন এগুলি মনে হবে, তখন ওখান থেকে অন্তত 20% সাবসেট করতে হবে, যে আমি নিজেকে যতটুকু মহামানব মনে করি বা মানবতা বোধ সম্পন্ন মনে করি, তার চাইতে অন্তত 20% আমি আসলে কম। তাহলে এইটা যখন আমরা মনে করব, এইভাবে যখন আমরা মনে করবো, বলি এটা ধরো কোনটা। হ্যাঁ, তখন যখন এইভাবে যখন আমরা মনে করবো, তখন আসলে আমরা আমাদের ওই ইয়েটা থাকবে না। তখন আমাদের ওই যে জ্ঞানের অহমিকাও থাকবে না। প্লাস ওই যে নিজেদেরকে নিয়ে ওই যে এই মানে স্টুডেন্টদের কাছে যে আমি একজন পণ্ডিত হিসেবে প্রকাশ করার কোনো কিছুই থাকবে না। কারণ কি, যে এইটা ওই যে টিচার যদি এরকম হয়, যে টিচার যদি মনে করে যে না আমার আমি 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 আমার যে আমি মানে আমার স্টুডেন্টের কাছে আমি যদি অনেক প্রশ্নের অ্যান্সার যদি না দিতে পারি, তাহলে স্টুডেন্ট কি মনে করবে, যে হায় হায় স্যার এটা জানে না, টিচার জানে না, তাহলে টিচার এতে জ্ঞান কম।
তা আমার যদি এইরকম হীনমন্যতা থাকে, তাহলে এর চাইতে আমার রাস্তায় রাস্তায় গিয়ে ভিক্ষা করা ভালো। কারণ এটাই স্বাভাবিক, সবকিছু আমি জানবো না। হ্যাঁ, তো সবকিছু তার জানা এটা তো সম্ভব না, তাহলে হ্যাঁ ওকে, আই ডোন্ট নো। হ্যাঁ, এটা এটা তোমরা ইন্টারনেটে দেখে নাও, বা এটা সম্পর্কে, তাহলে আমাকে অনেক কিছু জানতে হবে। কিন্তু ওই পাঠ্য বই মুখস্থ করে আমি যদি উগরে দেই আমার স্টুডেন্টদেরকে, এই পয়েন্ট লিখি, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, তাহলে আমি হবো একজন ডাম টিচার। এই জন্য আমি সবসময় বলি যে কোনো ক্লাসে যদি দেখা যায় স্টুডেন্ট ঘুমাচ্ছে, সেই দায়িত্ব সম্পূর্ণ টিচারের। কারণ সে টিচার আগ্রহ ধরে রাখতে পারেনি বলে স্টুডেন্ট ঘুমাচ্ছে। তাহলে ওই যে নিজেদেরকে আমাকে ই করতে হবে যে আমি মানে স্টোরি টেলিং, আমি তো সব জানবো না, সব তো জানার প্রয়োজনও নাই। কিন্তু এই যে ধরেন আপনার সাথে আপনার যে শেষ, আমি কিন্তু অনেক জ্ঞানের অনেক কিছু নিয়ে আলোচনা করি। হ্যাঁ, কিছু জিনিস ইন্টারেস্টিং জিনিস, এগুলি হয়তো মানে আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, অন্যদের কাছে হয়তো ইন্টারেস্টিং লাগবে না। কিন্তু এই যে একটা স্টোরি টেলিং এর মতন কথা বলছি, আমিও আগ্রহ, মানে আমিও আনন্দ পেলাম। তাহলে এইটাই হচ্ছে প্রকৃত ইন্টারাকশন। এই ইন্টারাকশন যদি থাকে স্টুডেন্ট এবং টিচারের মধ্যে, তাহলে সেটাই হচ্ছে স্বাস্থ্যকর। এবং কিন্তু এটা হচ্ছে কি, আমাদের আমাদের সিস্টেমটা এমন যে এটার আসলে ভ্যালুয়েশনটা আসলে ওইভাবে মনে হয় না এখানে। সবকিছুই পোলারাইজ। এক সময় এক দল ক্ষমতায় যায়, সেই দলপন্থী যারা, তারাই হবে শ্রেষ্ঠ টিচার, তারাই সব জায়গায় প্রাধান্য পাবে, তাই না? সব জায়গায় তারাই হচ্ছে গিয়ে তখন, মানে যাই হোক না কেন তারাই শ্রেষ্ঠ। তাহলে এই মন মানসিকতা থেকে তো আসলে আমরা বের হতে মনে হয় না পারবো। কিন্তু ওই যে যারা নতুন জেনারেশন, তাদেরকে আমি বলবো যে তোমরা নিজেরা চেষ্টা করো। ওই ইসের মধ্যে আর কতদিন থাকবে? হ্যাঁ, যে আমার সিনিয়ররা দলাদলি করে গেছে, রাজনীতি করে গেছে, আমিও তাদের মতন করে যে অমুক ভাই আজকে, কালকে অমুক ভাই, আজকে দল চেঞ্জ হলো, আমি অমুক দলে গিয়া আস্তে আস্তে ভিড়লাম। দরকার নেই। হ্যাঁ, আমি যা আমি তা, আমার পার্সোনাল ওপিনিয়ন যেটাই থাকুক না কেন, থাকতেই পারে, এটা অবশ্যই থাকবে, তাই না? সেটা ওকে, দ্যাটস ইট। কিন্তু তাই বলে তো আমি অমানুষ হয়ে যেতে পারি না, তাই বলে আমি আমার মতের বিরুদ্ধে যারা, তারা সবাই হচ্ছে আউটগ্রুপ, তাদেরকে সব মানে ধ্বংস করতে হবে। এই মানসিকতা থাকলে তো আমরা নিজেরাই ধ্বংস হবো। জি স্যার, অবশ্যই স্যার, এটা সামনের থেকে আমাদের আহ পরিহার করা দরকার। না আমরা নিজেদের, স্যার, যদি একটু পেশেন্ট এবং ডক্টরের রিলেশন সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে। একজন পেশেন্টের সাথে একজন ডক্টরের কেমন ব্যবহার হওয়া উচিত, এবং আমাদের বাংলাদেশের যে চিত্র আপনার দৃষ্টিতে কেমন, বর্তমানে কেমন আছে? আচ্ছা, পেশেন্টের সাথে যেটা আমি আমি মনে করি, পেশেন্টের সাথে যেটা আম, ইয়ে করা উচিত, সেটা হচ্ছে যে পেশেন্টের সাথে অ্যাকচুয়ালি মানে পেশেন্ট হিসেবে দেখার কিছু নেই। হ্যাঁ, মানে আমি একটা শিশুর কিউরিওসিটি নিয়ে আমাকে মানুষকে দেখতে হবে। একটা শিশুর কিউরিওসিটি নিয়ে, একটা শিশু যেরকম ভাবে একটা ফুল দেখে, একটা একটা পাখি দেখে, একটা টিস্যু পেপার দেখে, সে আগ্রহের সাথে ওটা দেখে মুখে নেয়, ঠিক সেই রকম আমরা পেশেন্ট হিসাবে না, একজনকে মানে তাকে আমাকে ফিল করতে হবে। হ্যাঁ, অর্থাৎ ফিল করতে হলে কি করতে হবে? আমার ভিতরে কোনো ব্যারিয়ার রাখা যাবে না, যে আমি একজন পণ্ডিত, আমি একজন বিশেষজ্ঞ, ন ওরকম ব্যারিয়ার না। মনটা একেবারে ওপেন রাখতে হবে, যে ওপেন রেখে, যে শিশুর মতন, শিশুদের মন যেমন ওপেন থেকে সেইভাবে দেখতে হবে, তাকে ফিল করতে হবে। তাহলে এই যখন আমার ভিতরে ফিলিংস জিনিসটা কাজ করবে, তখনই কিন্তু আসলে ওই মানে রোগী এমনিতেও যে অনেকটা ভালো বোধ করবে। হ্যাঁ, রোগী কিন্তু ওই যে ডাক্তারের, এটাকে আমরা কিন্তু জানি যে ডাক্তারের সান্নিধ্যেই রোগী অনেক সময় অনেক ভালো ফিল করে। তা আমার এনার্জিটা ওইরকম পজিটিভ ভাইব যদি আমার ভিতরে থাকে, ভালোবাসা থাকে, আনকন্ডিশনাল লাভ। কি না, কেন ভালোবাসাটা থাকবে? ভালোবাসাটা থাকবে এই জন্য যে আমি আমার যে পেশেন্ট, মানে বা যে মানে তাকে পেশেন্ট হিসাবে না, তাকে একজন মানে আমি একটা মানে আমারই একটা অংশ মনে করি। হ্যাঁ, অর্থাৎ আমরা সবাই তো একই। আসলে আমরা বিচ্ছিন্ন, যে আমাদের শরীরে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ যেরকম, সেরকম আমরা কিন্তু সবকিছুর একাকার, সবকিছুরই অংশ। শুধু নাক দিয়ে আমরা যে নিঃশ্বাসের মাধ্যমে আমরা আসলে আলাদা, তা কিছুই না। তাহলে আসলে কারো ভিতরে কোনো পার্থক্য কিছুই নাই, সবাই একাকার। তাহলে এইভাবে যখন আমি জিনিসটাকে নিব, তখন আমার ভিতরে ওই যে ওই অনুভূতিটা, আমার আমার যে এনার্জি, সেটা তাকে ইন্সপায়ার করবে। হ্যাঁ, তখন আমি তার কতটুকু রোগ সারাতে পারলাম সেটা কিন্তু মোটেই ইম্পর্টেন্ট, কারণ সবকিছু তো সারবে না। অনেক রোগ আছে, তাই না? ক্রনিক প্রোগ্রেসিভ ডিমেনশিয়া, এটা তো আমি সারাতে পারবো না। তো আমার কালকে এরকম একজন গার্ডিয়ান আসছিলেন, উনি ভর্তি ছিলেন। পরে আমি বলেছি আচ্ছা ঠিক আছে, আসলে তাকে তো এইভাবে কোনো ইয়ে করে উপায়, মানে তেমন কোনো লাভ হবে না, বাসাতে নিয়ে যাওয়াই ভালো। তা আমি কালকে ওনার একটা ভিডিও দেখালো, আমি তখন সেই গার্ডিয়ানকে, অর্থাৎ সেই পেশেন্টের
আহ, মানে মেয়ে, ওনাকে আমি বললাম যে দেখেন, আমি যেটা মনে হচ্ছে যে ওনার কিন্তু আসলে জীবনের শক্তি আস্তে আস্তে কমে আসতেছে। তাহলে দেখেন, এই যে এইটা বলার মতন আমার সৎসাহস থাকতে হবে, কারণ আমি তাকে ফিল করি বলেই আমি এটা অকপটে প্রকাশ করতে পারি যে আসলে তার মানে কি, আমার কথার মূল কথা হচ্ছে যে উনি আসলে আর বেশি দিন হয়তো বাঁচবেন না। তাহলে এই কথাটা, এবং তারাও সেটা বুঝে। কিন্তু আমি যদি এখানে প্রিটেন্ড করি, অনেক রকম পাণ্ডিত্য করার চেষ্টা করি, আচ্ছা ঠিক আছে দেখা যাক ওনার জন্য কি করা যেতে পারে, ওনাকে এই হসপিটালে ভর্তি করে দেখতে পারে, অমুক ডাক্তার এই টেস্ট করতে পারে, এগুলো করে তো লাভ নেই। তাহলে যেটা একদম সাদা অনেস্ট, যে চোখে যেটা পড়া যাচ্ছে বোঝা যাচ্ছে সেটাতে থাকাটাই, অহেতুক জিনিসটাকে কমপ্লিকেটেড করার কোনো প্রয়োজন নাই। জি স্যার, অবশ্যই স্যার। স্যার, অনেক আমাদের মেডিকেল লাইফে, আমাদের মেডিকেলের যে কমিউনিটিতে আতেল শব্দটা খুবই পরিচিত। মানে আতেল শব্দটা দ্বারা মানে এমন কাউকে বোঝায় যারা বইয়ের পোকা, মানে বই পোকা টাইপের, ওরা মানে বই ছাড়া কিছুই বোঝে না। ওদের ব্যবহার অনেকটা ইন্ট্রোভার্ট টাইপের হয়, ওরা কিন্তু কমিউনিকেশন স্কিলটা ওদের একদমই থাকে না। তো যখন তারা পেশেন্ট ডিল করবে তাদের ক্ষেত্রে কমিউনিকেশন স্কিলটা আরো বেটার করার জন্য তারা কি করতে পারে, অথবা তাদেরকে আসলে কি কমিউনিকেশন স্কিলটা। আচ্ছা, ভেরি গুড, ইন্টারেস্টিং কোশ্চেন। তাহলে যারা এরকম আতেল, হ্যাঁ আতেল স্বভাবের যারা, তাদের তাদের আসলে কি তাদের মানে এইটাই হচ্ছে একটা প্যাটার্ন। এইটাই হচ্ছে একটা প্যাটার্ন। এখন ওই যে যেটা আমরা একটু আগে যেটা বলছিলাম, যে একটা আপেলকে কমলায় পরিণত করার কিছু নাই। এখন যে ব্যক্তিটা এরকম আতেল, সে সারাক্ষণ ব্রর করে বই পড়তেছে, হ্যাঁ মানে ইন্টারপার্সোনাল স্কিল অনেক কম, ওই ব্যক্তিকে তার চেঞ্জ করার কিছু নাই। এটাই তার প্যাটার্ন, এবং সে যদি ওই প্যাটার্নের মধ্যেই থাকে তাহলে তাতেই সে ভালো করবে। দেখা যাবে যে সে এমন একটা প্রফেশনে, এমন একটা স্পেশালাইজেশনে গিয়েছে যেখানে তার এই স্কিলটাই প্রযোজ্য। সে হয়তো খুব টেকনিক্যাল এমন একটা জায়গায় গিয়েছে। আমরা ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম স্যার। আমি যেটা যে প্রশ্নটা করেছিলাম, প্রশ্নটা ছিল আমার যে আহ, বর্তমানে আমাদের তো যে কমিউনিকেশন স্কিলটা অনেক আপেলদের ক্ষেত্রে থাকে না। তো আপেলদের ক্ষেত্রে এই কমিউনিকেশন স্কিলটা কিভাবে তারা গ্রোন আপ করতে পারে, আদৌ কি তাদের প্রয়োজন, নাকি কমিউনিকেশন স্কিল না হলেও চলবে হ্যাঁ, এটা তাদের পেশেন্ট আদৌ, ডিলিংস এর ক্ষেত্রে? এটা আদৌ তাদের প্রয়োজন নেই। কারণ ওই যে ওই আমরা যেটা করি কি, আমরা যেমন একটা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, হ্যাঁ একটা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভে কিন্তু দুইটা এক্সট্রিম থাকে, এক্সট্রিম এন্ড থাকে। একটা এক্সট্রিম এন্ডে সবচেয়ে কম আর কি, যেটা ইয়েটা আপনার মানে যেটা কিনা আর কি মেজারমেন্ট, আর সবচেয়ে বেশি যেটা ওটা হচ্ছে গিয়া আরেকটা এক্সট্রিমে থাকবে, আর অধিকাংশ থাকবে অ্যাভারেজ। তাহলে মনে করেন যে আতেল যারা, তারাও কিন্তু এটা স্বাভাবিক একটা প্যাটার্নের অংশ। তাহলে আমরা যদি তাদেরকে মনে করি না, তাদেরকেও ওই যে ওই অন্যান্য অধিকাংশ মানুষের মতন সোশ্যাল স্কিল ডেভেলপ করতে হবে, এটা হচ্ছে কি রং আইডিয়া। তাহলে তাদেরকে তাদের মতন যদি আমরা থাকতে দিই, তাদের দ্বারা দেখা যাবে যে ওইরকম সুপার কম্পিউটার, সুপার জিনিয়াস, ওইরকম একজন সায়েন্টিস্ট তাদের দ্বারাই হবে। কিন্তু আমরা যদি তাদেরকে জোর করে বনসাই বানাতে চাই, যে না একে সোশ্যাল স্কিল ডেভেলপ করতে হবে, সবার সাথে হেসে হেসে গান গেয়ে কথা বলবে, তাহলে যেটা হবে যে তার ন্যাচারাল ফ্লোটা আমরা তখন এটা ডিসরাপ্ট করে ফেলবো। হ্যাঁ, এবং সে তখন আসলে তার স্বাভাবিকতাকে আর বজায় রাখতে পারবে না। সুতরাং প্রত্যেকে তার ন্যাচারাল ফ্লো অনুযায়ী যদি চলে, সে সেইটাতে সুন্দরভাবে সে ইভলভ করবে। জি স্যার, অবশ্যই স্যার। স্যার যদি একটু বলতেন, অনেক সময় অনেক রোগী থাকে যে খুবই অসন্তুষ্ট, খুবই পাগলামি করতে থাকে, খুবই মানে খুবই রাগী থাকে, ওদেরকে কিভাবে সামলানো যায়, ওদের সামলানোর স্কিলটা কেমন হবে? আচ্ছা, সামলানোর স্কিলটা হচ্ছে কি আসলে ওই যে আমি যদি রিয়াক্ট করি, হ্যাঁ ওই যে ওরকম রাগ করতেছে, আমি যদি আমার ভিতরে যদি ওটাকে স্পর্শ করে, তাহলে আমি যদি রিয়াক্ট করি, তাহলে কিন্তু তারা আমার উপরে আরো রাখবে। কিন্তু আমার ভিতরে যদি তাদের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়, একটা যে আই আই এম এনজয়িং দেম, দেয়ার কোম্পানি, তখন কিন্তু আমি রিল্যাক্স থাকবো, এবং তখন কিন্তু দেখা যাবে যে তারা অন্যদের সাথে রাগারাগি করলো, আমার সাথে আর রাগারাগি করতেছে না বা করতে পারতেছে না। কারণ আমি তো তাদের প্রতি রিয়াক্ট হচ্ছে না, কিন্তু ফ্যামিলি মেম্বাররা হয়তো তাকে ধরতেছে, সে একটা কথা বলে, হ্যাঁ এরকম করতেছে কেন। কিন্তু আমি সেটা যদি, আমরা যদি মানে ওই যে পেশেন্টকে বুঝে, অর্থাৎ তারপর যদি আমরা ওপেন একটা মন নিয়ে যদি ইয়ে করি যে না এটাও তো একটা ন্যাচারাল ভেরিয়েশন, হ্যাঁ মানে আসলে রোগ অরোগ বলে কিছু নাই। যেমন মনে করেন যে ক্যান্সারটা আসলে কেন হয়, এইটা হয় যদি দেখা যায় যে তার ভিতরে বিভিন্ন প্রবলেম থাকে, স্ট্রেস থাকে, তখন কিন্তু এটা একটা একটা সেলফ ডিস্ট্রাকটিভ একটা মোডে চলে যায়, যে এই অর্গানিজমটাকে সেলফ ডিস্ট্রাক্ট করতে হবে,
তাহলে এটাও কিন্তু ন্যাচারাল একটা প্রসেস। এটা কিন্তু আমরা ওই যে অস্বাভাবিক বলি, মনে করেন যে আমাদের কাছে ডিজিজ একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, আমাদের কাছে এটা ডিজিজ বটে, কিন্তু ব্যাকটেরিয়ার কাছে এটা হচ্ছে তাদের ব্রেড অ্যান্ড বাটার, তাই না? মানুষকে ইনফেক্ট করাটা হচ্ছে তাদের জন্য ব্রেড অ্যান্ড বাটার। আমরা যেমন ধরেন পশুকে খাচ্ছি, সেটা আমাদের ব্রেড অ্যান্ড বাটার, ওদের কাছেও আমরা তাই। তাহলে এইভাবে যদি আমরা আমরা সব পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে আসলে কোনোটাই কিন্তু অ্যাবনর্মাল কিছুই না। তাহলে যখন আমরা এরকম মানুষকে নর্মাল অ্যাবনর্মাল এই ক্যাটাগরাইজেশন করাটা বন্ধ করব, তখন আমরা তাদের প্রতি একেবারে ওপেনলি যে শিশুর মতন তাকাতে পারবো। হ্যাঁ, তখন আমাদের মনের মধ্যে এই যে এই লোকটা অস্বাভাবিক এই চিন্তাটা আসবে না। তো মানুষ কিন্তু এগুলি বুঝে। যে আমি একজনকে কিভাবে নিচ্ছি, সেটা কিন্তু তার বিয়ন্ড সেন্স, এটা এনার্জি লেভেলে কাজ করে, এবং সে কিন্তু এটা ঠিকই বুঝে। এবং সে যখন বুঝবে যে এই ডাক্তার সাহেব সে আমাকে একেবারে ওপেনলি নিচ্ছে, তখন কিন্তু সে মানে আমার প্রতি বা ওই ডাক্তার সাহেবের প্রতি তার একটা ভালোবাসা তৈরি হবে। তো এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি যে আসলে কেউই অস্বাভাবিক না, এটা হচ্ছে সবকিছু নর্মাল ভেরিয়েশন। জি স্যার, অবশ্যই স্যার। স্যার, অনেক রোগী, আপনি যেহেতু ক্যান্সারের কথা বললেনই, আমি যদি একটু জিজ্ঞেস করি যে কোনো একজন পেশেন্টের ক্যান্সার হয়েছে, তো ডাক্তার কি মানে কিভাবে তাকে অ্যাপ্রোচটা করবে, কিভাবে বলবে যে আপনার ক্যান্সার হয়েছে, আপনি বাঁচবেন না, এমন ধরনের মানে খারাপ কোনো রোগ সম্পর্কে কিভাবে তাকে জানাবে? অ্যাপ্রোচিং স্কিলটা কেমন হওয়া উচিত? প্রেসিং স্টেজে আসলে এই ডেথ নিয়ে আমাদের ভিতরে অনেক স্টিগমা কাজ করে। কারণ ডেথটা তো ন্যাচারাল ব্যাপার, এটা খারাপ কিছুই না। এটা মোটেও খারাপ কিছু না। আমি যে শুরুতে যেটা বলতেছিলাম, আজকে যখন আমার কাছে ওরকম খারাপ লাগছিল, তখন আমার কাছে এটাই মনে হচ্ছিল যে ফ্লুয়ের জীবাণুদেরকে এটাই বলতেছিলাম আমি ঘুমের ভিতর থেকে সকালে উঠে, যে তোমরা আমাকে মেরে ফেলো, আর আমি এখন মরে গেলেও আমার কোনো কষ্ট থাকবে না, আই এম দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে ওই যে এই মৃত্যু নিয়ে আমরা একটা লুকোচুরি করি, হ্যাঁ, যে মৃত্যু এত অবধারিত, এবং এটা মানে জীবন যেমন মৃত্যু ছাড়া হতে পারে না, অন্ধকার ছাড়া যেমন আলো হতে পারে না। তাহলে মৃত্যু তো মানে এটাকে আমাদের আরো সেলিব্রেট করা উচিত, যে হ্যাঁ, ইউ আর নাও ইউর লাইফ ইজ গোয়িং টু এন্ড। হ্যাঁ, এইটা তাকে এইভাবে বলা উচিত, তাকে এটা সেলিব্রেট করা উচিত। কারণ জীবনটা তো একটা মানে মৃত্যু ছাড়া তো জীবন অসম্পূর্ণ। তাহলে আমরা যেভাবে মৃত্যুকে একদম লুকানো হয়, যে মানে একজন এই যে ক্যান্সার ধরা পড়েছে, মনে করেন দেখা দেখা যাচ্ছে তো ওই লোকের সাথে আমরা সবকিছু লুকাচ্ছি। হ্যাঁ, আমরা তার মুখোমুখি তার দিকে আই কন্ট্যাক্টে তাকাচ্ছি না। মানে অ্যাজ ইফ ওই বেচারা ক্যান্সার হয়ে সে যেন একটা অপরাধ করে ফেলেছে। হ্যাঁ, একজন অপরাধীকে আমরা যেভাবে দেখি, আমরা ওই যে ক্যান্সার হয়েছে আমরা তার দিকে তাকাইতে পারি না, তার দিকে এড়িয়ে চলছি। হ্যাঁ, তার সাথে আমরা মিথ্যা কথা বলতেছি। হ্যাঁ, এই তো তোমাকে নিয়ে আমরা বেড়াতে যাব। তাহলে এই যে সঠতা, এই সঠতা কিন্তু আসলে আমাদের জন্য, সবার জন্য এটা খারাপ। সুতরাং আমাদের যদি আসলে মাইন্ডসেট অনেক চেঞ্জ করার, অনেক ডেভেলপমেন্টের বিষয় আছে। সেক্ষেত্রে যেমন আমি একটা একটা উদাহরণ দিয়ে বলি, যে আমার মা যখন উনি মানে মৃত্যু পথযাত্রী ছিলেন, আমি তখন দেশের বাড়িতে যশোরে ছিলাম, তো উনাকে আমার নিয়ে আসার কথা ঢাকাতে, যে ওনাকে আরো চিকিৎসা, ওনার এটা ওরাল ক্যান্সার ধরা পড়েছে, যে আরো চিকিৎসার জন্য উনিও মানে আগে বলেছে আচ্ছা ঠিক আছে যাবো, কিন্তু ওই দিন উনি বললেন যে না, আমি আসলে যাবো না, কারণ আমি এখানেই মারা যাবো, আমি সেটাই চাচ্ছি। তা আমার কাছে তখন আমিও এটা বুঝলাম যে না, আসলে শি ইজ রাইট। হ্যাঁ, এবং আমি তখন বললাম যে না, আমি আমার ভাই ভাবি ওনাদেরকে বললাম যে না, আমার আম্মার যে অবস্থা, আসলে উনাকে উনাকে জোর করাটা এটা অমানবিক হবে। উনি এখানে থাকতে চাচ্ছেন, উনি এখানেই থাকবেন। তাহলে আমি কিন্তু জানি যে শি ইজ গোয়িং টু ডাই সুন, এবং আমাকে চলে আসতে হয়েছিল, আম্মা বলতেছিল যে তুমি যেও না, কিন্তু আমাকে চলে আসতে হয়েছিল আমার অন্য কাজের জন্য। তাহলে দেখেন, আমি কিন্তু আসার সময় ভাবছিলাম যে শি ইজ গোয়িং টু ডাই সুন, এবং আমি কিন্তু এটা ওনার সামনে আমি সবাইকে বলেও এসেছি যে যে না, ওনাকে এখন আর জোর করে আসলে আনাটা এটা ঠিক হবে না। উনি যেটা চাচ্ছেন, উনার শেষ সময়টা এভাবে থাকার জন্য এভাবে থাকা উচিত। তাহলে উনিও বুঝতেছেন, এবং আমি ওনার সাথে কোনো মানে এই যে ছল চাতুরি আর করিনি, যে না না আম্মা তোমার কিচ্ছু হবে না, তুমি 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 তো বেঁচে থাকবে, হ্যাঁ তোমার চিকিৎসা হবে। তাকে জোর টানা হেঁচড়া করে আমি নিয়ে যেতে পারতাম, মানে ঢাকায় নিয়ে আসতে পারতাম, কিন্তু ওইটা হবে সঠতা। ওটাই হচ্ছে রিয়েল সঠতা। কিন্তু অনেস্টি হচ্ছে এটা, যে না, এটা বুঝেছি যে সেও আসলে চাচ্ছে ওখানে তার মৃত্যু হোক, সেটাকে রেসপেক্ট করা, এবং তাকে অন্যদেরকেও এটাতে এটা এটা ব্রিফ করা, তাদেরকে জানানো যে না, আসলে এটাই এখন সময় শেষ হয়ে আসছে, আম্মা যেটা চাচ্ছেন এটাই করা উচিত। তার উপর আসলে আসলে এখন জোর করে তাকে এভাবে টানা এটা নিয়ে করাটা ঠিক হবে না।
জি স্যার। স্যার সর্বশেষ যদি একটা প্রশ্ন করতে চাই স্যার, যেহেতু আপনি দীর্ঘকাল যাবত দেশের বাইরে ছিলেন, আপনি ইউনিভার্সিটি পদতে ফিনল্যান্ড রিসার্চের কাজ ছিলেন, তো স্যার আপনি যদি ওখানকার পরিবেশ এবং বাংলাদেশের পরিবেশ, চিকিৎসা ব্যবস্থাটা বাংলাদেশ এবং ফিনল্যান্ডের মধ্যকার যে একটা পার্থক্য, এটা যদি একটু। আচ্ছা, চিকিৎসার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ওখানকার যে চিকিৎসক, যারা মানে চিকিৎসা পেশার সাথে যারা জড়িত, মানে শুধু যে ডক্টর তা না, নার্স, তারপরে যারা অন্যান্য হেল্পার, তাদের না প্রচন্ড রকম তাদের ভিতরে হচ্ছে ডিভোশন কাজ করে। হ্যাঁ, ডিভোশন কাজ করে এরকম যে মানে একজন পেশেন্ট হচ্ছে তাদের কাছে এইটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ, এবং এর বাইরে অন্য কিছুই তাদেরকে স্পর্শ করতে পারে না, মানে পেশেন্টের স্বার্থ বা পেশেন্টের কেয়ার, এই জিনিসটা মানে ওখানে কিন্তু ডাক্তারদের জীবন অনেক কঠিন। হ্যাঁ, কারণ ওই যে তাদেরও কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, এবং তারা এটা মানে এইটার ব্যাপারে কোনো তাদের কম্প্রোমাইজ নাই। তারা যেইভাবে হাসি মুখে মানে তাদের পেশেন্টের প্রতি ওই যে অনেস্ট, এবং ওইখানে ওইগুলি তো সোশ্যাল ওয়েলফেয়ার কান্ট্রি, ওইখানে কিন্তু ওই ধরনের ইয়ে নাই, ওই যে ওষুধ কোম্পানির মানে ওই যে সেই লোভনীয় প্রস্তাব নাই। হ্যাঁ, বা বিভিন্ন ইনভেস্টিগেশনের কমিশন টমিশন এগুলি নাই। তারা তাদের বেতন, ভালো বেতন, ওই বেতনই তারা দেয়ার হ্যাপি, এবং তারা তাদের সর্বোচ্চ যেটা দেয় ওটা ওটা দেন। তা আমাদের দেশে তো আসলে এটা আমি মনে করি ডাক্তারদের মানে এটা যদিও শুনতে আমিও ডক্টর হিসাবে এটা সরি টু সে যে ডাক্তারদের কমিটমেন্টের অভাব আছে, আমাদের মানে লোভের কাছে আমরা পরাভূত হয়ে যাই। আমরা ওই যে কয়টা ফ্ল্যাট হইলো, প্রতিটা শিশুর প্রতিটা বাচ্চার জন্য একটা করে ফ্ল্যাট করতে পারতেছে কিনা, এইগুলি নিয়ে আমরা থাকি। কনফারেন্সে কোন কোম্পানি থেকে কিভাবে কোন কনফারেন্সে যাওয়ার করা যায়, কোন পদটা নিব আমাদের অ্যাসোসিয়েশনের, আমি কি প্রেসিডেন্ট হতে পারবো নাকি আমি যুগ্ম সম্পাদক হব, এই সমস্ত ভিতরে যদি আমরা থাকি, আমাদের তো সেলফ ডেভেলপমেন্ট হবে না। জি স্যার, অবশ্যই স্যার। স্যার আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে আপনি যেভাবে প্রকাশ করেছেন, আপনার যে একটা গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করেছেন স্যার, আপনি যদি একটু বলতেন গ্লোবাল নেটওয়ার্কটা কিভাবে তৈরি করেছেন, মানে আচ্ছা আচ্ছা, আপনাকে ভেরি দেখে গুড। অনুপ্রাণিত হয়ে অন্যরা কিভাবে কি করবে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। সেটা হচ্ছে যে ওই যে গ্লোবাল নেটওয়ার্কের ক্ষেত্রে যে আমি সবাইকে আপন মনে করি, একই মনে করি। যেমন ধরেন আমার অনেক ফ্রেন্ড আছে, আমার লিঙ্কডইনে মানে হাজার হাজার ফ্রেন্ড আছে, তাদের ভিতরে মানে আমার কানেক্টেড আছে অনেক প্রফেসর আছে। তো আমি যার সাথে কানেক্ট করি তাকে আমি মনে করি যে মানে আমার নিজের অংশ, মানে তার সাথে দেখা যায় যে আমি অনেক কিছু শেয়ার করি। হ্যাঁ, মানে আমি একেবারে মানে ওপেনলি ডিসকাস করি, ওই যে কোনো যে না এক্ষেত্রে এটা কি ওনাকে এটা বলবো, এটা বলা কি ঠিক হবে না, আমার যেটা মন চায়। এই কারণে আমার নেটওয়ার্কিং এ মানে আমার সাথে সবার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়। হ্যাঁ, এবং আমার সাথে বিভিন্ন দেশের এখনো অনেক বছর যোগাযোগ নেই, দেখা সাক্ষাৎ নেই, তারপরেও কিন্তু এখনো যদি যোগাযোগ হয় মনে হয় যেন একই রকম আছে। তাহলে এইটা কারণ হচ্ছে সবাইকে, সবার ভিতরে যে ওপেন একটা ভালোবাসা নিজের ভিতরে রাখা। হ্যাঁ, যে ওই যে শিশুর মতন, একটা শিশুর যেমন সবাই তার বন্ধু, সেরকম আমরাও যদি মনে করি সবাই আমার বন্ধু, তাহলে এখানে যদি কোনো ক্যাটাগরি না করি যে হ্যাঁ অমুকরা হচ্ছে গিয়া এরা হচ্ছে শ্বেতাঙ্গ, এদের সাথে আমি ইয়ে করবো না, আমেরিকানদেরকে আমি এড়িয়ে যাবো না, আমার কাছে সবাই সমান, সবাই আই এম ওয়েলকাম টু এভরিওয়ান। তাহলে এই যে সবার কাছে এটা মানে নিজেকে আপন মানে নিজেকে মেলে ধরা এবং সবাইকে আপন করে নেওয়া, এটা হচ্ছে নেটওয়ার্কিং এর জন্য মানে এটা খুব গুরুত্বপূর্ণ। কোনো রকম স্বার্থ চিন্তা না করে যে এর সাথে এটা করলে পর আমার এই সুবিধা হবে, সেটা না। একজন একটা দেখলাম, সেটা নিয়ে তাকে আমি এটা অ্যাপ্রিসিয়েশন বা তোমার এটা খুব ভালো হয়েছে, নাইস, এটা দেখে খুব সুন্দর লাগতেছে। তো এরকম যে কোনো ছোটখাটো বিষয় নিয়ে মানে আমরা আসলে মনে করি কি যে খুব বেশি আমরা ফর্মাল হয়ে যাই। হ্যাঁ, যে এইভাবে করতে হবে না। মানুষ কিন্তু আসলে ফর্মালিটির ঊর্ধ্বে মানুষ থাকতে চায়, ওটাই পছন্দ করে। কিন্তু আমরা যখন ফর্মালি মিশতে চাই তখন মানুষ আসলে ওটাকে আর এড়িয়ে যেতে চায়, ওটাকে তার ভালো লাগে না। হ্যাঁ, আমি যদি আপনার সাথে ফর্মালি মিশি যে হ্যাঁ যে আপনি আসলে কিভাবে কি করছেন, মানে আমার টোনটা যদি ফর্মাল, যে না আমাকে এরকম একটা প্রফেশনালিজম বজায় রাখতে হবে, সেই তথাকথিত প্রফেশনালিজমের কথা বলে আমি যদি নিজের সামনে অনেক মাস্কের ভিতরে নিজেকে আড়াল করি, তাহলে তো ইন্টারাকটিভ কোনো কমিউনিকেশন হবে না। হ্যাঁ, আমাকে সবার কাছে কারোর কাছে এক্সপেকটেশনের দরকার নেই যে প্রতিটা মানুষের মধ্যে একটা শিশু বাস করে, তাহলে তাকে ওই জিনিসটাকে টাচ করা, তার ওই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করা, এটা করতে পারলে নেটওয়ার্কিং এর জন্য সবাই ভালো ইয়ে করতে পারবে গ্লোবাল। জি স্যার, অবশ্যই স্যার। স্যার আপনি যদি আমাকে একটু বলতেন যে চিকিৎসা পেশায় আপনি এসে মানে আসলে কি উপলব্ধি করেছেন, মানে আপনি যদি আবার যদি মেডিকেল জীবনের প্রথম শুরুতে যদি ফিরে যেতে পারতেন,
তাহলে কি পরিবর্তন করতেন? আপনার ইচ্ছাটা কেমন হতো? আচ্ছা, গুড, ভেরি গুড। মানে প্রথম যেটা কথা, আবার যদি মেডিকেল শুরু করতে হতো তাহলে এই যে কত কষ্ট করে মুখস্থ করার চেষ্টা করছি সেগুলিকে একদম ছেড়ে ফেলে দিলাম, মেডিকেল লাইফটাকে এনজয় করতাম, একদম ঘুরে ফিরে বেড়াইতাম, পরীক্ষায় যা হবে হবে, ওইগুলি নিয়ে মাথা ঘামাইতাম না। দেখা হলে ফার্স্ট ড্রপ 2 বছর পরে দিব, সেকেন্ড ড্রপ 1 বছর পরে দিব, নো প্রবলেম, এনজয় করতাম। জি স্যার, অবশ্যই স্যার। স্যার যদি তরুণ চিকিৎসক যারা এখন, যারা নতুন ডক্টর হচ্ছে, তাদের জন্য কিছু যদি গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স যদি আপনি বলতেন আর কি। আচ্ছা, নতুন যারা চিকিৎসা করছে যে তাদের ভিতরে ওই যে একটা 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 মানে ক্রেভিং, ক্রেভিং মানে কি, যে ওই যে একটা র্যাট রেস তৈরি হয়েছে পোস্ট গ্রাজুয়েশন নিয়ে। হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েশন করতে হবে। তো জীবনটা আসলে এরকম যে আমরা যখন ইন্টারমিডিয়েট, সরি, আমার যখন ইন্টার্নশিপ শেষ হয়েছে 2000 সালে, তখন আমাকে ঢাকাতে আমি মানে তখন আসছি ফরিদপুর মেডিকেল থেকে, যে ওখানে সবাই যেটা করে যে কিছু ক্লিনিকে কাজ করে, ওখানে মেসে থাকে এবং পড়াশোনা করার চেষ্টা করে পোস্ট গ্রাজুয়েশনের জন্য। তো ওই সময় আমি দেখলাম যে আসলে এত কাজ করে, কারণ ওই সময় তো আর বাবা মার কাছ থেকে টাকা নেওয়া যায় না। হ্যাঁ, যে এমবিবিএস পাস করার পর বাবা মা আমাদের ওই যে 2000 সালেও তখনই সবাই মনে হতো এমবিবিএস পাস করতে তারা তো এখন রোগী দেবে, কিন্তু আসলে রোগীরা তো এমবিবিএস এর কাছে যে আসে না, এটা তো আর তাদেরকে বোঝানো কঠিন। এই জন্য প্রাইভেট ক্লিনিকে কাজ করতে হতো। তো যাই হোক, তো ওই সময় দেখতাম যে আমার অনেক ফ্রেন্ড, তার যাদের ফিনান্সিয়ালি যারা অনেক সলভেন্ট, তারা দেখতাম যে ওই যে পিজি হসপিটাল বা ওইখানে পাঁচতলায় লাইব্রেরি আছে, হ্যাঁ, ওই লাইব্রেরিতে ওই যে ওইখানে যে চেয়ার টেবিল মানুষ, মানে কত বিন মাইন্ডেড আমরা চিকিৎসকরা, ওই যে চেয়ার টেবিল শিকল দিয়ে পর্যন্ত আটকে রাখা হতো, তাই না? এখন ওই টেন্ডেন্সি বোধহয় নাই। তো যাই হোক, মানে আমরা আসলে খুব শর্ট এবং খুব ঈর্ষাপরায়ণ, খুব মিন মাইন্ডেড, সরি টু সে। তো যাই হোক, ওই রকম ভাবে তারা অনেকে দেখলাম যে সারাক্ষণ পড়াশোনা করতে, তখন না দেখে একটু মানে কষ্ট লাগতো, ইস, ওদের ফিনান্সিয়াল অবস্থা ভালো বলে ওরা ওই যে ওইখানে থাকতেছে, ওরা ওদেরকে কোনো কাজ করতে হচ্ছে না, ওরা সারাক্ষণ পড়াশোনা করতেছে। তখন দেখা যেত তারা দুই একজন মানে খুব তাড়াতাড়ি পোস্ট গ্রাজুয়েশন, 2006-এ আমি যখন MD তে ঢুকলাম, এমডি সাইকিয়াট্রিতে। তো আমি যে পরে যেটা দেখলাম যে আসলে ওই সময় যারা অনেকে অনেক আগে আগে ঢুকেছে, তাদের অনেকে এমনও হয়েছে যে তারা আর শেষও করতে পারেনি। হ্যাঁ, বা তাদের অনেকের মানে প্রফেশনাল লাইফ আসলে খুব বেশি ভালো রকম সাইন তারা করতে পারেনি। কিন্তু আমি যে 2006-এ ঢুকেছি, দেরিতে ঢুকেছি, তাতে অসুবিধা কি? আমি এটাকে কোনো সমস্যা মনে করি না, আমি বুঝি না, এটা এটা এনজয়মেন্ট। এবং আমি যখন এই যে প্রফেসর হয়ে, জি স্যার। স্যার, লাইন মনে হয় কেটে গিয়েছিল স্যার। জি স্যার। স্যার, সব কথা আজকে অনেক অনেক প্রশ্ন করলাম আপনি স্যার, আপনি অনেক ধৈর্য ধরে বসেছিলেন আমাদের সাথে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, সবার শেষে একটা কথা, একটা উত্তর দিতে চলে যাব, একটা উত্তর দিতে দিতে চলে যাব আমরা। সেটা হচ্ছে স্যার, এমন কিছু একটা কথা বলুন যেটা আমাদের মেডিকেলের বইয়ে আমাদেরকে শেখানো হবে না, কিন্তু আমাদের বাস্তব জীবনে খুবই প্রয়োজনীয়, যেটা জানা প্রয়োজন, একদমই অত্যাবশ্যক, জরুরি। এটা একটু যদি বলতেন। আচ্ছা, সেটা হচ্ছে যে আমি যেটা বলবো যে সেটা হচ্ছে যে অথেন্টিসিটি। হ্যাঁ, অর্থাৎ আমি যদি অসৎ হই, আমি যদি চোর হই, সেটাকেও অ্যাডমিট করা, আমার সন্তানের কাছেও ওটাকে অ্যাডমিট করা যে বাবা, আমি তোমাদেরকে লালন পালন করতে গিয়ে আমি চুরি করি, আমি অনন্যোপায় হয়ে আমি চুরি করি, আমি একজন চোর। তাহলে ওইটা, ওই সততাটা যেন থাকে যে আমি যা, সেটা অকপটে প্রকাশ যেন আমি করতে পারি। এটা যদি আমি না করতে পারি, তাহলে আমি কোনো দিক থেকে এই যে নিজের সফলতা তো দূরের কথা, শান্তি স্বস্তি কিছুই পাবো না, এবং আমার সন্তানরা আমাকে ঘৃণা করবে, আমার পেশেন্টরা সবাই আমাকে অপছন্দ করবে যদি আমি এরকম সততার ভিতরে থাকি, আমি যা না সেটা প্রিটেন্ড করি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই কৃতজ্ঞ এবং আনন্দিত। স্যার, আমি নিজে আপনার ওই ঠিকানা সাইকিয়াট্রিক যে ড্রাগ এডিকশন ক্লিনিক, ওইখানে গিয়ে আপনার সাথে সাক্ষাৎ করেছিলাম। আপনার সাথে যতক্ষণই আমার কথা মনে আছে। বলেছিলাম খুবই ভালো লেগেছিল। আমাদের কিছু ছবি স্মৃতি এসেও ছিল। আর আপনি মানে আরেকবার যদি কোনো কারণে সুযোগ হয়, আপনার সাথে অবশ্যই দেখা করব হ্যাঁ, অবশ্যই। স্যার। আর আপনি অনেক 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 ফ্রেন্ডলি বিহেভ করেন আমার কাছে। আমি আসলে এমন এত বড় সিনিয়র একজন প্রফেসর, একজন এমন মানে ফ্রিলি ব্যবহার আমি আসলে কখনই 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 পাইনি।
মানে যেটা মানে খুবই মনোমুগ্ধকর। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য, ধৈর্য ধরে অনেকক্ষণ ছিলেন স্যার। স্যার দেখা হবে স্যার আরেকদিন অবশ্যই পরবর্তী সেশনে। স্যার ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম।